দৃঢ়তার সাথে ইউভানের বন্ধুত্ব যেন দিন দিন গাঢ় হচ্ছে। ইউভানের সাথে সময় কাটিয়ে দৃঢ়তা এখন অনেক ভালো অনুভব করে। ইউভানও দৃঢ়তার সঙ্গ পেয়ে খুশি। আজ হঠাৎ করে ইউভান দৃঢ়তাকে বলে ওঠে, আপনি আমার সাথে কক্সবাজারে ঘুরতে যাবেন? প্রস্তাবটা শুনে দৃঢ়তা থমকায়। জীবনের নানা ব্যস্ততায় কখনো তার কক্সবাজার যাওয়া হয়নি। সে সত্যিই সেখানে যেতে চায়, কিন্তু এই পরিস্থিতিতে সে যেতে চাচ্ছে না। ইউভান ব্যাপারটা বুঝতে পেরে দৃঢ়তাকে বলে, ওহ, বুঝতে পেরেছি। ব্যাপার না, যেদিন আপনি আমায় সম্পূর্ণ ভরসা করতে পারবেন সেদিন না হয় যাবেন। দৃঢ়তা বলে, আপনাকে ভরসা করি না এমন নয়। আসলে একা একটা ছেলের সাথে, বুঝতেই তো পারছেন। যতই হোক, আমি এখনও তো একজনের বিবাহিত স্ত্রী। যতই সে অন্য কাউকে বিয়ে করুক, তার সাথে এই সম্পর্ক টিকে থাকা অবস্থায় আমি বিতর্কিত কিছু করতে চাই না। আপনাকে আমি শুধু একজন বন্ধুই ভাবি, এবং বন্ধু হিসেবে আপনি আমার পাশে থাকুন, তাহলেই হবে। বলেই দৃঢ়তা সেখান থেকে চলে যায়। ইউভান দৃঢ়তার যাওয়ার পানে তাকিয়ে বলে, আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি দৃঢ়তা। সত্যি আপনার মতো মেয়ে হয় না। এত কিছুর পরেও আপনি কতটা লয়াল। বেশ, আমিও আপনার এই সততায় পাশে থাকব। আমি আপনার বন্ধু হয়েই আপনার পাশে থাকব। আর যেদিন আপনি এই সম্পর্কের বাঁধন থেকে বেরিয়ে আসবেন, সেই দিনই কয়েক ধাপ সামনে আগানোর চেষ্টা করব, তার আগে নয়। বলে ইউভান মুচকি হাসে। আমিনা চৌধুরী মোহনার কাঁধে হাত রেখে বলে, তুমি কিছু চিন্তা করো না মোহনা, আমি জাবিরকে বোঝাবো। আপনি একদম কিছু বলবেন না। আপনারা সবাই প্রতারক। আপনারা আমার আর আমার বাবার সাথে প্রতারণা করেছেন। আমার বাবা আপনাদের উপর কতটা ভরসা করে আমাকে আপনার নাতির সাথে বিয়ে দিয়েছে, আর আপনারা এত বড় সত্যটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন। আপনাদের নাতি আগে থেকেই বিবাহিত, সে তার আগের স্ত্রীকেই ভালোবাসে, তবুও আপনারা তার সাথে আমার বিয়ে দিলেন। এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিলেন। না মোহনা মা, তুমি ভুল বুঝছো। আমরা তোমার জীবন নষ্ট করতে চাইনি। জানি না ওই দৃঢ়তার নামের মেয়েটা কি জাদুটোনা করেছে আমার ছেলের ওপর। না হলে বিয়ের পর তো ওই মেয়েটাকে সহ্যই করতে পারতো না। ওই মেয়েটার চরিত্রও তো ভালো না। এই জন্যই তো ওর সাথে আমরা জাবিরের ছাড়াছাড়ি করিয়ে দিয়েছি। আনিকা চৌধুরী এবার আর চুপ থাকেন না। এগিয়ে এসে বলেন, এতক্ষণ ধরে তোরার আমুর অনেক বাজে কথা আমি সহ্য করেছি ছোট, কিন্তু আর না। মোহনা, আমি তোমাকে সব সত্যটা বলছি। এই সব আমার আরও অনেক আগেই বলা উচিত ছিল, তাহলে হয়তো তোমার জীবন নষ্ট হতো না। কিন্তু আমাকে এনারা সেই সুযোগটাই দেননি। তোমার বাবাকেও আমি সবটা বলার চেষ্টা করেছিলাম। বলেই আনিকা চৌধুরী জাবির আর দৃঢ়তার বিয়ে, জাবিরের মান্যতাকে বিয়ে করতে চাওয়া, বিয়ের আসরে মান্যতার প্রেমিক আবিরের আগমন সহ সব ঘটনা খুলে বলেন। সব শুনে মোহনা বলে, বাহ, আপনাদের ছেলের চরিত্র তো আগে থেকেই মার্শাল্লাহ। যখন সে দৃঢ়তার সাথে ছিল তখন তার বোন মান্যতাকে চেয়েছে, আর যখন আমার সাথে তার বিয়ে হয়েছে তখন সে আবার দৃঢ়তাকে চাইছে। আমার তো দৃঢ়তা মেটার জন্য ভীষণ খারাপ লাগছে। না জানি আপনাদের চরিত্রহীন লম্পট ছেলের জন্য সে কত কষ্ট সহ্য করেছে। তবে আমাকে দৃঢ়তা ভাববেন না, আমি মোহনা। আমি নিজের অধিকার এত সহজে ছেড়ে দেব না। লন্ডনে আমি আইন নিয়েই পড়াশোনা করেছি। আপনাদের ছেলে যদি বেশি তেড়িবেড়ি করে তাহলে তাকে জেলের ভাত খাওয়াতে 2 মিনিট সময় নেব না। ললিতা চৌধুরী ভয়ে গলা শুকিয়ে ফেলেন। মোহনাকে উদ্দেশ্য করে বলেন, এভাবে কেন বলছো মা? ও তো তোমার স্বামী হয়। আরে রাখুন তো স্বামী, এরকম স্বামীর উপর আল্লাহর লানাত পড়ুক। আমি এতদিন চুপ ছিলাম শুধু আমার বাবার কথা ভেবে, কিন্তু আমার সেই চুপ থাকাকে আমার দুর্বলতা ভেবে আপনারা ভুল করবেন না। আমি যদি শান্তিতে থাকতে না পারি তাহলে আপনাদের ছেলে বা আপনাদের কাউকেই শান্তিতে থাকতে দেব না। আমার জীবন কাউকে এত সহজে নষ্ট করতে দেব না আমি। বলেই মোহনা নিজের চোখের জল মুছে নেয়। অতঃপর আমিনা চৌধুরীর চোখে চোখ রেখে বলেন, তো বলুন, এখন কি আমি আপনাদের নামে প্রতারণার কেস করব? এসব কি বলছো তুমি? তোমাকে আমি কতটা স্নেহ করি, আর তুমি? আরে রাখুন আপনার স্নেহ। এসব লোক দেখানোর নাটক অন্য কারো সামনে করবেন। একেই আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, এখন ন্যাকামি করছেন। শুনুন, আমি একজন বিজনেসম্যানের মেয়ে, তাই বিজনেস ডিল খুব ভালোই বুঝি। যদি আপনারা চান আমি আপনাদের নামে কোনো কেস না করি, তাহলে আপনাদের আমার কথা মতো চলতে হবে। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। শুনুন, আপনার তো বয়স হয়েছে, তাই আপনার স্ট্রেস আমি একটু কমাতে চাই। শুনেছি চৌধুরী এন্টারপ্রাইজের সব সম্পত্তি আপনার নামে, তো সেখান থেকে 50% সম্পত্তি আমার নামে করে দিতে হবে। মোহনা, গলা নামিয়ে কথা বলুন, না হলে আবার স্ট্রোক না হয়ে যায়। তোমার তো সাহস! আমার সাহস তো এখনো পুরোপুরি দেখাইনি। আর এই যে মিসেস ললিতা চৌধুরী, আমি তোমার শাশুড়ি হই, আমাকে নাম ধরে ডাকছো কেন? আরে ইয়ার,
রাখুন তো শাশুড়ি, আজ থেকে আপনি আমার স্পেশাল কেয়ার করবেন। আপনার ছেলে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার ফল তো আপনাকেও পেতে হবে। তুমি কি সীমা ছাড়াচ্ছ? সীমা তো আমি এখনো ছাড়াইনি। আপনি বয়স্ক জন্য আপনাকে একটু ছাড় দিলাম। আপনাকে কোনো কায়িক শ্রম করতে হবে না, শুধু সম্পত্তির একটা অংশ চেয়েছি। যদি সত্যিই সীমা ছাড়াতাম তাহলে সবাইকে কোমরের দড়ি পরিয়ে জেলে পাঠাতাম। আমিনা চৌধুরী রেগে এগিয়ে এসে মোহনার গায়ে হাত তুলতে যান। মোহনা আমিনা চৌধুরীর হাত ধরে বলেন, এই বয়স্ক হাতে এত শক্তি নেই, তাই শুধু শুধু এত পরিশ্রম করিয়েন না। এই হাত দিয়ে থাপ্পড় না মেরে সম্পত্তি লিখে দিন, আর না হলে জেলের ভাত খাওয়ার প্রস্তুতি নিন। বলেই মোহনা ললিতা চৌধুরীর উদ্দেশ্যে বলে, এই বাড়ির যে কাজের মেয়েটা আছে একদম ভালো রান্না করতে পারে না। আপনি তো আমার বউ ভাতের দিন বেশ সুন্দর বিরিয়ানি করেছিলেন, যান আজ আবার আমার জন্য বিরিয়ানি বানান। আমি পারবো না। পারতে আপনাকে হবেই। দাদিমা, আপনার বৌমাকে বোঝান। আমিনা চৌধুরী ললিতা চৌধুরীকে আদেশ দিয়ে বলেন। মোহনা যা বলছে তাই করো। অগত্যা ললিতা চৌধুরী শাশুড়ির আদেশ পালন করেন। আনিকা চৌধুরী এগিয়ে এসে আমিনা চৌধুরীর কানে কানে বলেন, এতদিন শুধু প্রবাদই শুনেছি, খাল কেটে কুমির ডাকা। আজ নিজের চোখে দেখেও নিলাম। এই মেয়েকে নিজের নাতির সাথে বিয়ে দিয়ে আপনি নিজের কবর নিজেই খুঁড়েছেন আম্মা। এবার ফল ভোগ করুন। আমিনা চৌধুরী গরম চোখে তাকায়, কিন্তু তার এইসব রাগ এখন ভিত্তিহীন। মোহনা জাবিরের রুমে প্রবেশ করল। জাবির তখন ড্রেস চেঞ্জ করছিল। মোহনাকে এভাবে আসতে দেখে ভড়কে গিয়ে বলল, এভাবে চলে আসলেন কেন? মিনিমাম ভদ্রতাটুকু শেখেননি? কারো রুমে আসার আগে যে নক করে আসতে হয় সেটা কি ভুলে গেছেন? মোহনা ধীর পায়ে এগিয়ে এসে বলল, আমাকে আপনার ভদ্রতা শেখাতে হবে না মিস্টার জাবির। আর আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বিবাহিত স্ত্রী, তাই আমি যখন খুশি যেভাবে খুশি আপনার রুমে আসতে পারি। কিন্তু আমি এই বিয়েটা মানি না। আমি দৃঢ়তাকেই এখন অবধি মন থেকে আমার স্ত্রী মানি। আপনার মানা বা মানায় তো কিছু যায় আসে না। আমি আপনার স্ত্রী আর এটাই হলো সত্য, তাই ভালো হয় যদি আপনি বাস্তবতাকে স্বীকার করুন। বলেই মোহনা জাবিরের কাছে এগিয়ে গিয়ে তার পরনের টাওয়াল ধরে টান মারে, যার ফলে জাবির সম্পূর্ণ বিব্রত অবস্থায় পড়ে যায়। মোহনা বলে, এবার একদম ঠিক আছে। এটা কি ধরনের অসভ্যতা? অসভ্যতার কিছু তো আপনি এখনো দেখেনইনি। এবার বুঝবেন আসল অসভ্যতা কাকে বলে। কথাটা বলেই মোহনা দরজাটা লাগিয়ে জাবিরের দিকে এগোতে থাকে। জাবির পুরো স্তব্ধ হয়ে যায়। মোহনা জাবিরের অনেক কাছে চলে আসে। এ পর্যায়ে জাবিরও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মোহনাকে কাছে টেনে নেয়। মোহনার কপালে একটা চুমু খায়। অতপর মোহনার শাড়ির আঁচল সরাতে যাবে এমন সময় মোহনা জাবিরকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। জাবির মোহনার এই ব্যবহারে হতবাক হয়, সাথে নিজের হুঁশেও ফিরে আসে আর বলে, এটা আমি কি করতে যাচ্ছিলাম? কি হলো, নিজের আসল চরিত্র বেরিয়ে এলো তো? এটাই রিয়েল আপনি। মুখে যতই বলুন দৃঢ়তা নামের মেয়েকে ভালোবাসেন, তাকে স্ত্রী হিসেবে মানেন, কিন্তু আসলে আপনি শুধু নিজেকেই ভালোবাসেন, আর কাউকে না। যদি সত্যি আপনি দৃঢ়তাকে ভালোই বাসতেন তাহলে এভাবে আমার সাথে ঘনিষ্ঠ হতেন না, বরঞ্চ নিজেকে নিয়ন্ত্রণ করে আমায় দূরে ঠেলে দিতেন। আমার আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার উদ্দেশ্য ছিল না, আপনাকে সত্যটা উপলব্ধি করানোই আমার উদ্দেশ্য ছিল। এনিওয়ে, আপনিও প্রস্তুত হয়ে নিন। কারনা বলে একটা শব্দ আছে। যত অন্যায় করেছেন আপনি জীবনে, তার ফল একদিন না একদিন পাবেনই। মিলিয়ে নেবেন আমার কথা। বলেই মোহনা তেজ তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জাবির মোহনার যাওয়ার পানে তাকিয়ে বলে, কি বলে গেল মোহনা মেয়েটা? এসবের মানে কি? আমার কথার অর্থ হয়তো আপনি এখন বুঝতে পারছেন না মিস্টার জাবির, তবে সময়ের সাথে সাথে ঠিকই বুঝে যাবেন। 3 মাস পর জাবির ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অফিসের ডেস্কে এসে বসল। আজকাল মোহনা অফিসের দায়িত্ব নিয়েছে, সবটাই আমিনা চৌধুরীর ইচ্ছায়। মোহনা অফিসের দায়িত্ব নিয়েছে থেকে জাবিরের জীবনটা পুরো হেল করে রেখেছে। অফিসে সবসময় তাকে অপমান অপদস্থ করে চলে। রোজকার এটা নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। জাবির এখনও অপেক্ষা করছে কখন মোহনা তাকে ডেকে কিছু তিক্ত কথা শুনিয়ে দেয়। এজন্য বেশি অপেক্ষাও করতে হলো না। একটু পরেই মোহনা জাবিরকে ডেকে পাঠালো। জাবির মোহনার কেবিনে যেতেই মোহনা জাবিরের মুখের উপর কিছু ফাইল ছুঁড়ে মেরে বলল, কি করেছেন এসব? কাজে তো দেখছি আপনার কোনো মন নেই, শুধু শুধু মাস গেলে এতগুলো টাকা বেতন নেন। এটা আমার পারিবারিক কোম্পানি। সেটা জানি আমি, কিন্তু আমার কেন জানি মনে হয় আপনি বিজনেস করার জন্য জন্মাননি। এই বিজনেস আপনার জন্য নয়। তার থেকে ভালো একটা কাজ করুন, চুড়ি শাড়ি পরে রাস্তায় গিয়ে নাচ দেখান, সেটা আপনাকে বেশি ভালো মানাবে। মোহনা! এই আওয়াজ নিচে, মোহনা ম্যাডাম বলে ডাকবেন আমায়। এটা বাড়ি নয়, অফিস, আর এখানে আমি আপনার বস। জাবির রেগে ডেস্ক থেকে বের হতেই চেয়ে দেখল অফিসের বাকি সবাই তার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ তো মুচকি মুচকি হাসছে। এই অপমান আর সহ্য হলো না তার। জাবির এবার অফিস থেকেই বেরিয়ে গেল। মোহনা নিজের কেবিন থেকে বেরিয়ে জাবিরকে যেতে দেখে বলল, এটা তো কেবল শুরু মিস্টার জাবির।
আনিকা চৌধুরীর কাছে আমি সব শুনেছি, আপনি কত অন্যায় করেছেন। সেসব কিছুর জন্য এটুকু তো আপনার পাওনা ছিলই। তবে শুধু আপনাকেই শাস্তি দিলে তো হবে না, সাথে আপনার মা দাদিরও ব্যবস্থা করতে হবে, সেটাও আমি করছি। বলেই সে ফোন বের করে ললিতা চৌধুরীর নাম্বারে কল করে। ললিতা চৌধুরী ফোনটা রিসিভ করতেই মোহনা বলে, আজ আমার কিছু গেস্ট আসবে, তাদের জন্য খাসির কাটলেট, গরুর কালো ভুনা, মুরগির রোস্ট, হাঁসের তরকারি, পোলাও, চিকেন শর্মা, চাউমিন, চিলি চিকেন, এসব কিছু যেন হয়ে যায়। কি বলছো তুমি? আমি একা হাতে এত কিছু করব? বাতের ব্যথাটা যে বড্ড বেড়েছে। চুপচাপ যা বলছি করুন। আর বাড়িঘর ইদানিং বেশ নোংরা দেখছি, সব ধুয়ে মুছে সাফ করবেন। আমিনা চৌধুরীর জন্য এর থেকেও বড় ঝটকা অপেক্ষা করছে, তবে সেটা আপাতত তোলা থাক। দৃঢ়তা মিষ্টি ও রাফার চুল সুন্দর করে খোপা করে দিচ্ছিল। রাফা তো দৃঢ়তার এই গুণ দেখে ভীষণ মুগ্ধ। ভয়ে বলে, বাহ আন্টি, তোমার হাতে তো জাদু আছে। আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিলে, একদম বারবির মতো লাগছে আমায়। দৃঢ়তা বিনিময় হেসে বলে, কি যে বলো, তুমি তো বারবির থেকেও বেশি সুন্দর। দূর থেকে দৃঢ়তাকে এভাবে হাসতে দেখে ইউভান ভীষণ খুশি হয়ে বলে, এই হাসিটাই সবসময় আপনার মুখে দেখতে চাই। ভাবনার মাঝে সে এগিয়ে এসে মিষ্টিকে কিছু একটা ইশারা করে। মিষ্টি ইউবানের ইশারা বুঝে দৃঢ়তাকে বলে, দৃঢ়তা, তোমার ভাইয়া কাল রাতে বলছিল এখন তো সামার ভ্যাকেশন চলছে, রাফার স্কুলও অফ, তাই আমরা সবাই মিলে যদি কক্সবাজার থেকে ঘুরে আসি তাহলে অনেক ভালো হয়। দৃঢ়তা খুশি হয়ে বলে, বাহ বেশ ভালো তো, আপনারা সবাই গিয়ে ঘুরে আসুন। এই মেয়ে মার খাবে কিন্তু। তুমিও যাচ্ছ আমাদের সাথে, আর ইউভানও যাবে। কে ইউভান বলো? অবশ্যই, সমুদ্র আমায় ডাকছে, সেই ডাকে তো সাড়া দিতেই হবে। দৃঢ়তা বলে, বেশ, আমারও কোনো আপত্তি নেই যেতে। এবারে কক্সবাজারই তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজের আয়োজন করব, যা আপনি সব সময় মনে রাখবেন। ওয়েট ফর কক্সবাজার। কক্সবাজারে? জাবির হতবাক স্বরে বলে। আমিনা চৌধুরী বলে ওঠেন, হ্যাঁ, তুমি আর মোহনা তো বিয়ের পর একসাথে কোথাও ঘুরতে যাওনি, তাই এই সময় যাও, কক্সবাজার থেকে ঘুরে আসো, ভালো লাগবে। আমি ওই মেয়েটার সাথে কোথাও যাব না। অফিসে উঠতে বসতে আমায় অপমান করে। আজ তো সব সীমায় অতিক্রম করে দিয়েছে। আমি যা বলছি তাই করো জাবির, আমি তোমায় অনুরোধ না আদেশ করছি। বলেই তিনি উঠে দাঁড়ান। তিনি চলে যেতে নেবেন এমন সময় ললিতা চৌধুরী এসে বলেন, ওই মেয়েটাকে এত তোল্লাই দিচ্ছেন কেন আম্মা? তোল্লাই নয় বৌমা, খাল কেটে কুমির ডেকে এনেছিলাম তো। এবার সেই কুমিরকে আবার খালে পাঠানোর পালা, তবে জ্যান্ত অবস্থায় নয়, মৃত অবস্থায়। চুপচাপ বসে সমুদ্রের পানে চেয়ে আছে দৃঢ়তা। তার ঠিক একটু পাশেই চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আছে ইউবান। চোখে তার রোদ চশমা। দৃঢ়তাকে এত স্থিমিত দেখে ইউবান বলে ওঠে, এভাবে থাকলে তো আপনি সমুদ্রের সৌন্দর্যটাকে কাছ থেকে উপভোগ করতে পারবেন না। যদি মজা করতে চান তাহলে কাছে যান, দেখুন রাফা, মিষ্টি আপু, রাফসান ভাই কতটা এনজয় করছে। দৃঢ়তা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আজকাল কেন জানি আনন্দ পালন করতেও ভীষণ ভয় লাগে, না জানি কখন কোন দিক থেকে বিপদ এসে হাজির হয়। এত বিপদের ভয় পেলে জীবনে সুখ আর পাবেন কই? আসুন আমার সাথে, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি একসাথে। দৃঢ়তা কেন জানি চেয়েও মানা করতে পারল না। ইউবান যখন তার দিকে হাত বাড়িয়ে দিল, তখন সে না চাইতেও হাতটা ধরে ফেলল। এই হাতটা ধরেই যেন ভীষণ ভরসা পাচ্ছে সে। অতঃপর ইউবানের হাতটা ধরে এগোতে লাগলো সামনের দিকে। কিছুটা দূরে গিয়ে ইউবান দৃঢ়তাকে সমুদ্রের মাঝখানে দাঁড় করিয়ে বলল, এবার নিজের সব দুঃখ এই সমুদ্রের অপুরন্ত পানির মাঝে বিসর্জন করে দিন তো, তাহলে দেখবেন আর কষ্ট লাগবে না। দৃঢ়তা চোখ বন্ধ করে তাই করার চেষ্টা করে। এই গভীর সমুদ্রেই ভাসিয়ে দিতে চায় তার দুঃখগুলো, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? থমথমে মুখে হোটেলে বসে আছে জাবির। না চাইতেও আজ তাকে কক্সবাজারে আসতে হয়েছে ওই মোহনার সাথে। মেয়েটাকে তার একদমই সহ্য হয় না। জাবির বারবার ঘড়িতে সময় দেখছে। মোহনা এসে থেকে যে সেই ওয়াশরুমে গেছে, এখনো বের হবার সময় নেই। এর মধ্যে হঠাৎ করে ওয়াশরুম থেকে বেশ সেজেগুজে বের হলো মোহনা। মোহনাকে দেখে জাবির অবাক স্বরে বলল, আপনি এত সেজেছেন কেন? বারে, এত দূর ঘুরতে এসেছি, আর একটু সাজবো না? একটু ঘুরে আসি সমুদ্র থেকে। এই প্রথম আমি বাংলাদেশের কোনো ট্যুরিস্ট স্পটে এসেছি। যদিও এর আগে ইউরোপের অনেক সি বিচে আমি গেছি, তবে নিজের দেশের সি বিচে প্রথম, তাই একটু অন্যরকম ফিল হচ্ছে। তো যান, গিয়ে ঘুরে আসুন। কেন, আপনি যাবেন না? না। স্পষ্ট জানিয়ে দিল জাবির। মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলে, না গেলে না যাবেন, আপনাকে তো আমি জোর করব না। আপনি এখানেই বসে থাকুন, তাহলে আমি গেলাম। বলেই মোহনা বেরিয়ে যায়। জাবির চুপচাপ বসে থাকে। কিছু সময় পর তার নিজেরও আর ভালো লাগে না এভাবে বসে থাকতে। তাই সে ভাবে, ওই মোহনা তো নিজের মতো বেরিয়ে গেল, এখন আমিও যাই।
এভাবে বসে থাকতে ভালো লাগছে না, একটু ঘুরে আসি, তাহলে মনটা ফ্রেশ হবে। এমন ভাবনা থেকে জাবির বেরিয়ে পড়ল একা। মোহনা সমুদ্রে ঘুরতে এসে ভীষণ আনন্দ বোধ করছিল। সমুদ্রের বিশাল জলরাশি তার ভীষণ ভালো লাগছিল। যদিও এখানকার পানি তার দেখা সমুদ্রগুলোর মতো অতটা পরিষ্কার নয়, তবু নিজ দেশের উপর দিয়ে বয়ে চলা এই সমুদ্র বন্দর তার কাছে বড্ড প্রিয় ঠেকল। ইচ্ছা করলো একটা ডুব দিয়ে আসার। এমন সময় সে লক্ষ্য করে দূরে দাঁড়িয়ে এক ছেলে আর এক মেয়ে, ইউবান আর দৃঢ়তা, দুজন একসাথে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে কী সব যেন কথা বলছে। তাদের একসাথে কতই না সুন্দর লাগছে। এটা দেখে মোহনার ভীষণ ভালো লাগে। মেয়েটির সামনে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটিকে তার ভীষণ সুপুরুষ মনে হয়। কি সুন্দর নিজের সঙ্গিনীর যত্ন নিচ্ছে সে। রোজ যাতে তাকে স্পর্শ না করতে পারে সেজন্য হাত তার মাথার ওপর রেখেছে। নিজের জন্যও তো এমনই একজনকে চেয়েছিল মোহনা। সে তাকে সব বিপদ আপদ থেকে আগলে রাখবে, কিন্তু ভাগ্যের পরিশেষে আজ এমন একজন সঙ্গীকে তার বরণ করে নিতে হয়েছে যে কিনা আর ভাবতে পারল না মোহনা। সবসময় শক্ত থাকা মেয়েটার মনও এবার নরম হয়ে গেল। নিজের বাবার একটা ভুল সিদ্ধান্ত তার জীবনটা যেন তছনছ করে দিয়েছে। এসব ভেবে তার কান্না পেয়ে গেল। এখানে তার চেনা জানা কেউ নেই, তাই এতদিনের জমিয়ে রাখা কান্নাগুলো সব একসাথে প্রকাশ পেল। এদিকে সমুদ্রের পানিতে দৃঢ়তাকে মজা করতে দেখে ইউভানের ভীষণ ভালো লাগছিল। সে বলে ওঠে, আপনাকে সব সময় এভাবেই সুখী দেখতে চাই দৃঢ়তা। এই সুখটুকু আপনি ডিজার্ভ করেন। এমন সময় হঠাৎ করে দৃঢ়তা পড়ে যেতে নিতে ইউভান তাকে ধরে বলে, সাবধান, সামলান নিজেকে। দৃঢ়তা উঠে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো। কোনো ব্যাপার না, আপনার যে কোনো বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। দৃঢ়তার কিছু বলতে যাবে এমন সময় রাফা সেখানে চলে এসে দৃঢ়তার হাত ধরে বলে, আন্টি, এদিকে এসো, দেখবে কি সুন্দর একটা কচ্ছপ। দৃঢ়তা রাফার সাথে যায়। ইউবান তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। মোহনা একা একাই কিছু সময় সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে একটা ফাঁকা স্থানে চলে আসে। মোহনা এতটাই বেখালি ছিল যে লক্ষ্যই করেনি এত সময় ধরে কিছু লোক তাকে অনুসরণ করছিল গোপনে। এই সুযোগটা কি তারা কাজে লাগালো। মোহনা কিছু বুঝার ওর আগে তার সামনে এসে দাঁড়ালো। মোহনা হঠাৎ এভাবে কিছু অজানা মানুষকে দেখে হতবাক স্বরে বলল, এ কি, কারা আপনারা? তারা মোহনাকে কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ করে তার মুখে চেপে ধরলো। আরেকজন একটা ধারালো ছুরি বের করলো। সামনে কি হতে পারে সেটা বুঝতে পেরেই মোহনার বুক কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে স্মরণ করতে লাগলো। বলল, হে আল্লাহ, আমাকে রক্ষা করুন। আজকে তাহলে এখানেই সবটা শেষ হয়ে যাবে। দৃঢ়তা রাফাকে নিয়ে সামুদ্রিক মাছের আড়াটের কাছাকাছি চলে যায়। এই স্থানে বিভিন্ন সামুদ্রিক প্রজাতির মাছ বিক্রি করা হচ্ছিল। রাফা এসব দেখে খুশি হয়ে যায়। দৃঢ়তারও ভালো লাগছিল। রাফা তো বিভিন্ন মাছের নাম জানতে চাইছিল। দৃঢ়তা ফোন ঘেটে সব মাছের নাম বলছিল। এভাবেই মাছের আড়াটে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দৃঢ়তা থমকে যায়। তার সামনে দাঁড়ানো পুরুষটিরও অবস্থা কিছুটা একই। দীর্ঘ 3 মাস। 3 মাস পর যেভাবে কক্সবাজারে এসে দৃঢ়তার মুখোমুখি হবে তা কল্পনাও করেনি জাবির। যাকে সে এত খুঁজে বেড়াচ্ছিল তাকে কিনে এইভাবে দেখতে হলো। জাবির কোনো অনুভূতি প্রকাশ করতে পারল না। সে একাধারে খুশি ও অবাক। এদিকে দৃঢ়তা ভীষণ অস্বস্তিকর এক পরিবেশে পড়ল। জাবিরকে দেখে সে চোখ নামিয়ে রাফাকে নিয়ে অন্যদিকে যাইতে চাইল। এমন সময় জাবির দৌড়ে এসে দৃঢ়তাকে জড়িয়ে বলল, দৃঢ়তা, তুমি এখানে? তুমি জানো না আমি তোমায় এতদিন কত খুঁজেছি। অবশেষে তোমার দেখা পেলাম। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি দৃঢ়তা। তোমার মতো হীরার মূল্য বুঝতে পারিনি, যার ফল আমায় পেতে হয়েছে। তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। তোমাকে আমি নিজের করে নেবই। জাবিরের বলা কথাগুলো শুনে দৃঢ়তা একটা স্থবির হয়ে যায়। কি বলছে এসব জাবির? দৃঢ়তা বুঝে উঠতে পারে না। সে নিজেকে জাবির থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিচ্ছুতেই জাবিরের শক্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে না। কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয় ইউবান। সে এসেছিল রাফার দৃঢ়তার খোঁজে, কিন্তু এসেই যে এমন কিছু দেখবে ভাবেনি। তার বুকের এক কোণে সূক্ষ্ম ব্যথা অনুভব হলো দৃঢ়তাকে এভাবে অন্য একজনের সাথে দেখে। দৃঢ়তা জাবিরকে একটু হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে খানিক দূরে সরিয়ে দিল। অতঃপর বলল, আপনি এখানে? এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত দৃঢ়তা। তুমি সেদিন পালিয়ে আমাদের কাউকে কিছু না বলে এভাবে পালিয়ে এত দূরে চলে এলে, আর এতদিন ধরে আমার থেকে পালিয়ে বেড়ালে। এখানে পালিয়ে বেড়ানোর কিচ্ছু নেই। আপনার সাথে তো এখন নিশ্চয়ই মান্যতাপুর বিয়ে হয়ে গেছে। না, আমার আর মান্যতার বিয়ে হয়নি। দৃঢ়তা হতবাক স্বরে বলে, হয়নি মানে? তুমি সেদিন পালিয়ে আসার পরই জাবিরের প্রেমিক আবির ফিরে আসে, আর যার কারণে মান্যতা বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। এরপর আমি তোমায় অনেক খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও তোমার কোনো খোঁজ পাইনি। আমি নিজের সব ভুল বুঝতে পেরে গেছি দৃঢ়তা। তুমি প্লিজ আমার জীবনে ফিরে আসো। দৃঢ়তা কি বলবে কিছুই বুঝতে পারে না। তার মাথা একদমই কাজ করছিল না। এমন সময় ইউভান এগিয়ে এসে বলে, দৃঢ়তা,
কে এই লোকটা, আর উনি আপনাকে কি বলছেন? আপনি কি চেনেন ওকে? আপনি কে? আমি স্বামী হই দৃঢ়তার। স্বামী? ও, মানে আপনি সে মেরুদণ্ডহীন কাপুরুষ ব্যক্তি যিনি দৃঢ়তার এত কষ্টের কারণ। যতদূর জানি আপনার তো এখন নিজের পছন্দের মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে ৩ মাস পর হঠাৎ আবার দৃঢ়তাকে দেখতে পেয়ে এভাবে জড়িয়ে ধরলেন কেন? একদম ফুলের মতো চরিত্র তো আমার। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমাকে এসব বলার আপনি কে বে? দৃঢ়তা স্ত্রী হয় আমার, আর আমি ওর স্বামী। আপনি কোথাকার কোন হরিদাস পাল যে আমাদের মাঝে কথা বলছেন? এমন সময় হঠাৎ করে মোহনা সেখানে উপস্থিত হয়ে বলে, যদি দৃঢ়তা আপনার স্ত্রী হয় তাহলে আমি কে? কথাটা শুনেই জাবির মোহনার দিকে তাকায়। মোহনার সাথে মিষ্টি ও রাফসানও ছিল। মোহনা এগিয়ে এসে জাবিরের মুখোমুখি হয়ে তার শার্টের কলার চেপে ধরে বলে, এদিকে আমার ওপর গুন্ডারা আক্রমণ করে আমার প্রাণনাশের চেষ্টা করছে, আর এদিকে আমার স্বামী তার প্রাক্তন স্ত্রীর সাথে। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আজ যদি এনারা সঠিক সময় আমাকে বাঁচাতে না আসতেন তাহলে আমার যে কি হতো ভাবতেই তো দম বন্ধ হয়ে আসছে। আপনি আর আপনার পরিবার মিলেই এসব করেছেন, তাই না? দৃঢ়তা আমার প্রাক্তন স্ত্রী নয়, আইনত ও এখনও আমার স্ত্রী। দৃঢ়তা যেন আজ একের পর এক অবাক হচ্ছিল। একেই এতগুলো দিন পর জাবিরের মুখোমুখি হওয়া, তার ওপর জানতে পারা যে জাবিরের সাথে তার মান্যতা আপুর বিয়ে হয়নি, এখন আবার এই অচেনা অজানা মেয়ে হঠাৎ করে নিজেকে জাবিরের স্ত্রী বলে দাবি করা, সব বিষয় তাকে অবাক করছে। দৃঢ়তা বলে ওঠে, এসবের মানে কি? দৃঢ়তা, আমায় একটু সুযোগ দাও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। দৃঢ়তা জাবিরের দিকে তাকায়। জাবির ছটফট করছিল কিছু একটা বলার জন্য। এমন সময় ইউভ্যান বলে ওঠে, বাহ মিস্টার জাবির চৌধুরী, আপনার চরিত্র তো যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকেও কয়েকগুণ বেশি সুন্দর। প্রথমে দৃঢ়তার মন নিয়ে খেললেন, তারপর ওর বড় বোন মান্যতার, আর এখন এই মহিলার। আপনার প্রশংসা না করে পাচ্ছি না। দৃঢ়তা, জানো এই মেয়েটাকে আজ সমুদ্রের কাছে কে বা কারা যেন আক্রমণ করেছিল। ভাগ্য ভালো আমি আর রাফসান সঠিক সময় সেখানে পৌঁছে যাই, না হলে যে আজ কি হয়ে যেত। দৃঢ়তা নিশ্চুপ থাকে। সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মধ্যে জাবির বলে, আমাকে তো কেউ নিজের দিকটা ব্যাখ্যা করার সুযোগই দিচ্ছে না। আমি মোহনাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি, শুধুমাত্র পরিবারের চাপে বাধ্য হয়ে আমায় এই বিয়েটা করতে হয়েছে। কিন্তু মন থেকে এই বিয়েটা আমি মানিনি। আমি এখন বুঝতে পেরেছি আমি নিজের আসল ভালোবাসা চিনতে ভুল করেছি। দৃঢ়তা আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার পরই আমি উপলব্ধি করেছি আমি ওকে কতটা ভালোবাসি। আমি দৃঢ়তাকে নিজের করে ফেরত পেতে চাই, আর মোহনাকেও ডিভোর্স দিতে চাই। আপনি যদি ভেবে থাকেন এত সহজে আমি আপনাকে মুক্তি দেব তাহলে ভুল ভাবছেন। আপনি অনেকের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, কিন্তু আর না, অন্তত আমার জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলতে পারবেন না। জাবির সব উপেক্ষা করে মিষ্টির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে বলে, মিষ্টি, তুমি অন্তত কিছু বলো, এভাবে চুপ করে থেকো না। ভুল তো মানুষ মাত্রই হয়, বলো। আমিও ভুল করেছি, কিন্তু আমি জানি তুমিও আমায় ভালোবাসো, তাই আমার এই ভুলটা ক্ষমা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার প্রতি ভালোবাসার কোনো কমতি রাখব না। দয়া করে আমার কাছে ফিরে এসো। জীবন কি আপনার কাছে ছেলে খেলা, মিস্টার জাবির? আপনার যখন ইচ্ছা যাকে খুশি কাছে টেনে নেবেন, যখন খুশি দূরে ঠেলে দেবেন। এসবের কি কোনো মানে হয়? আপনি কি জানেননি যে কি চান? না, জানেন না। আমি জানি, আমি শুধু তোমাকেই চাই। তাহলে আমার কি হবে? আমাকে কেন বিয়ে করলেন আপনি? নিজের পরিবারকে বলতে পারতেন বিয়েটা না দিতে। আমি কেন শুধু শুধু ভুক্তভোগী হব? দৃঢ়তা বলে, এবার আর কেউ ভুক্তভোগী হবে না। মিস্টার জাবির, আমি আপনার জীবনে আর কখনো ভিড়ব না। এই কথা কান খুলে শুনে রাখুন আর নিজের মাথাতেও ঢুকিয়ে নিন। আমি আপনার হাতের খেলনা পুতুল নই। আমাকে যখন একবার আপনি নিজের থেকে দূরে সরিয়েছেন, তখন হাজার চেষ্টা করেও আর আমায় কাছে টানতে পারবেন না। ভালো এটাই হবে যে আপনি নিজের বর্তমান স্ত্রীকে নিয়ে খুশি থাকুন। আর 3 মাস তো হয়ে গেছে, আর 3 মাস পর আমি আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। বলেই দৃঢ়তা চলে আসতে নেবে, এমন সময় জাবির তার পথ আটকে দাঁড়ায়। ইউভ্যান রেগে জাবিরকে বলে, ওর পথ আটকাচ্ছেন কেন? শুনতে পাননি ও কি বলছে? দৃঢ়তা আর আপনার জীবনে ফিরবে না। সময় অনেক কিছু বলে নিয়েছে, এবার আমি কিছু বলবো। সবাই মন দিয়ে শুনুন। আমি দৃঢ়তাকে ভালোবাসি। দৃঢ়তা এখনও আমার স্ত্রী, তাই ওর ওপর আমার অধিকার বোধ আছে।
দৃঢ়তাকে আমি ডিভোর্স দেব না, ওর সাথেই আমি সংসার করব, সেটা দৃঢ়তার ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। আর এটাই আমার শেষ কথা। এটা করা থেকে কোনো আইন আমায় আটকাতে পারবে না। মিস্টার জাবির, দৃঢ়তার আগি চোখে জাবিরের দিকে তাকায়। জাবির সেসবকে পাত্তা না দিয়ে দৃঢ়তার হাত শক্ত করে ধরে বলে, আমার কাছে ফিরে এসো তুমি, এটাই তোমার জন্য ভালো হবে। আপনি দৃঢ়তা ডিভোর্স দেবেন না, তাই তো? তাহলে আমার কথাও শুনে রাখুন, আমিও আপনাকে ডিভোর্স দেব না। বেশ তো, কোনো অসুবিধা নেই, আমি না হয় 2 বউ নিয়ে সংসার করলাম। জাবিরের কথা শুনে দৃঢ়তা ও মোহনা দুজনেই তার দিকে ঘৃণার সাথে তাকায়। দৃঢ়তা হোস্টেলে ফিরে জাবিরের বলা কথাগুলোই ভাবছিল বসে বসে। তার মনে কেন জানি এক বিন্দু পরিমাণ শান্তি ছিল না। দৃঢ়তার এই অবস্থার মাঝেই হঠাৎ করে ইউভ্যান এসে তার পাশে বসে। দৃঢ়তার কাঁধে হাত রেখে বলে, কি ভাবছেন দৃঢ়তা? নিশ্চয়ই জাবির চৌধুরী বলা কথাগুলোই। দৃঢ়তা দীর্ঘশ্বাস ফেলে বলে, মিথ্যে বলবো না, আমি আসলেই সেই ব্যাপারে ভাবছিলাম। আমি জানি না কেন, কিন্তু ওনার বলা কথাগুলো আমায় ভীষণ ভাবাচ্ছে। উনি কেন বলে গেলেন যে আমাকে যেভাবেই হোক আবার ওনার জীবনে ফেরাবেন? আমি তো ওনার জীবনে আর ফিরতে চাই না। এত চিন্তা করার কিছু নেই, উনি বললেই তো আর কিছু হয়ে গেল না। ওনার থেকে জোর করে উনি কিছু করতে পারবেন না। দৃঢ়তা এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এমন সময় হঠাৎ করে বাইরে থেকে কিছু হট্টগোলের আওয়াজ শুনে দৃঢ়তা রুম থেকে বের হয়। ইউভ্যানও বের হয় তার সাথে। মিষ্টি দৃঢ়তাকে দেখেই বলে, দৃঢ়তা, তুমি কেন আসতে গেলে? দৃঢ়তা বলে, কিসের যেন আওয়াজ শুনলাম এখানে, কিছু হয়েছে কি আপু? না, কিছু হয়নি, তুমি ভেতরে যাও। দৃঢ়তা ভেতরে যেতে নেবে এমন সময় হঠাৎ করে জাবির ছুটে আসে। জাবিরকে দেখেই দৃঢ়তা হতভাগ স্বরে বলে, আপনি এখানে? আমার ঠিকানা আপনি কিভাবে পেলেন? তোমাকে আমি নিজের সাথে নিয়ে যেতে এসেছি দৃঢ়তা, চলো আমার সাথে ঢাকায় ফিরে যাবে। আমি আপনার সাথে কোথাও যাব না, ছাড়ুন আমার হাত। তোমায় যেতে হবে, তুমি যেতে বাধ্য, কারণ আইনত আমি এখনো তোমার স্বামী। আমি মানি না এই সম্পর্ক, আর না তো আপনাকে স্বামী বলে মানি। আপনি প্লিজ আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যান। তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি... কি করবেন? আপনার যা করার আপনি করে নেন। জাবিরের মাথায় যেন জেদ চেপে যায়। জাবির এবার দৌড়ে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ায়। দৃঢ়তা হতভাগ স্বরে বলে ওঠে, এ কি করছেন আপনি? না, আমার সাথে যাবে না তো তুমি? এবার দেখো। বলেই জাবির ওই উঁচু ব্যালকনি থেকে একটা লাফ দেয়। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে দৃঢ়তা কিছু বুঝতেই পারে না। কিন্তু যখন বুঝতে পারে তখন ভয়ে চিৎকার করে বলে ওঠে, মিস্টার জাবির, জাবির! কক্সবাজারের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে জাবিরকে। কিন্তু এত উপর থেকে পড়ে যাওয়ায় তার অবস্থা ভীষণ খারাপ। অনেক ব্লাড লস হয়েছে আর তার চিকিৎসার জন্য অনেক ব্লাডের প্রয়োজন। এছাড়া কক্সবাজারে তার চিকিৎসার জন্য উন্নত প্রযুক্তিও নেই। এই জন্য চিটাগংয়ে স্থানান্তর করা হলো। তবে চিটাগংয়ে নিয়ে গিয়েও বেশ একটা লাভ হলো না। দৃঢ়তা, ইউভ্যান, সাথে রাফসানও এসেছে চিটাগং। মোহনাও খবর পেয়ে ছুটে এসেছে। মোহনার চোখে জাবিরের জন্য উৎকণ্ঠা দেখেছে দৃঢ়তা, যা থেকে বোঝা যায় মোহনার মনে হয়তো জাবিরের প্রতি একটু হলেও অনুভূতি আছে। ব্যাপারটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে দৃঢ়তা। তার কেন জানি ব্যাপারটা একটু খারাপ লাগে, মনের কোণে একটু ঈর্ষা বোধ হয়। এরই মধ্যে একজন ডাক্তার এসে বলেন, ওনার চিকিৎসার জন্য আমাদের প্রচুর এ নেগেটিভ ব্লাড গ্রুপ দরকার। দৃঢ়তা বলে, আমার ব্লাড গ্রুপ এ নেগেটিভ, আমি ওনাকে ব্লাড দেব। বেশ, তাহলে আসুন তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ। জাবির আপনার সাথে এত কিছু করেছে, তবু... এখানে ধন্যবাদের কিছু নেই, ওনাকে ব্লাড দেওয়াটা আমার কর্তব্য। বলেই একটু থমকে যায়। অতঃপর বলে, ওনার জায়গায় অন্য কেউ হলেও আমি দিতাম, কারণ এটা মানবতা। দৃঢ়তা চলে যায় জাবিরকে ব্লাড দিতে। ইউভ্যান খেয়াল করে জাবিরকে ভেবে দৃঢ়তা যেন একটু বেশি চিন্তিত হয়ে গেছে। এই ব্যাপারটা তার একদম ভালো লাগে না। তবুও সে এটা ভাবে যে দৃঢ়তা হয়তো সবটা মানবিকতার খাতিরেই করছে। এটা ভেবেই সে শান্ত হয়। 2 দিন পর জাবির এখন একদম সেরে উঠেছে। জাবিরের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমিনা চৌধুরী ও ললিতা চৌধুরী, জলিল চৌধুরীও ছুটে এসেছেন। তবে আনিকা চৌধুরী আসেননি, কারণ তার নিজের শরীরও খুব একটা ভালো না এবং তিনি কিছুদিন থেকে বিছানায় পড়ে আছেন।
ললিতা চৌধুরী তো নিজের ছেলের পুরো অবস্থার দায় মোহনার ওপর চাপিয়ে বললেন, এই মেয়েটার সাথে ঘুরতে এসেই আমার ছেলেটার আজ এই অবস্থা। আমাকে দোষারোপ করা বন্ধ করে সত্যটা জানুন। আমি যদিও এটা বলতে চাইনি, কিন্তু এখন বলছি, আমি না, আপনার ছেলের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। সে তার প্রাক্তন স্ত্রী দৃঢ়তাকে ফিরে পাওয়ার জন্য ব্ল্যাকমেল করতে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে। তার মানে ওই মেয়েটা এখন চট্টগ্রামে আছে। এরই মধ্যে একজন ডাক্তার এসে বলেন, মিস্টার জাবির চৌধুরীর জ্ঞান ফিরেছে, কিন্তু উনি বেশ পাগলামি করছেন। কথাটা শোনা মাত্রই সবাই ছুটে যায় জাবিরের কেবিনের দিকে। কেবিনে প্রবেশ করা মাত্রই সবাই দেখতে পায় জাবির নিজের ক্যানুলা খুলছে আর বলছে, আমি কিচ্ছু জানতে বা শুনতে চাই না। আমি আমার দৃঢ়তার কাছে যাব। আমার ওর সাথে কথা বলা দরকার। শান্ত হও জাবির। না আম্মু, আমি শান্ত হব না। তোমরা সবাই দৃঢ়তাকে আমার থেকে আলাদা করে দিয়েছ। ওকে ছাড়া আমি বাঁচতে চাই না। আমি নিজেকে শেষ করে দেব। তুমি শান্ত হও। আমি কথা দিচ্ছি দৃঢ়তাকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনব। আমিনা চৌধুরী রাগী কণ্ঠে ললিতা চৌধুরীর উদ্দেশ্যে বলেন, এইসব তুমি কি বলছো ছোট বৌমা? তুমি ওই মেয়েটাকে আবারও ফেরাতে চাও? ক্ষমা করবেন আম্মা, আমি কখনো আপনার বিরুদ্ধে যাইনি, কিন্তু এবার প্রসঙ্গ আমার ছেলের জীবন মরণ নিয়ে, তাই এবার আমি আপনার বিরুদ্ধে যেতে বাধ্য হব। দৃঢ়তা অনেক জেদি, ও ফিরবে না। তোমরা ওকে আমার থেকে আলাদা করে দিয়েছ। ভুল আমরা করেছি তো বেশ, প্রায়শ্চিত্ত আমরা করব। প্রয়োজনে আমি গিয়ে দৃঢ়তার পায়ে পড়ব, ওর কাছে ভিক্ষা চাইব যেন ও তোমার জীবনে ফেরে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি ছোট বৌমা? আমার ছেলেকে আমি মরতে দেখতে পারবো না আমরা। আপনার অহংকার আর দম্ভ আপনি সাইডে রাখেন। আপনার এই অহংকারের জন্যই মোহনার মতো একটা ডাইনিকে আমার ছেলের জীবনে এসেছে। এর থেকে তো দৃঢ়তাই ভালো ছিল। আমরা সত্যি হীরার মূল্য বুঝতে পারিনি। তবে এবার আর ভুল করব না। এবার আমি ওকে ফিরিয়ে আনবই। আমি জানিও কোথায় থাকে। সেদিন আমি চট্টগ্রামে ওদের ঠিকানাটাও জেনে নিয়েছি। বেশ, আমায় ঠিকানাটা দাও, আমি নিজে গিয়ে দৃঢ়তাকে নিয়ে আসব। মোহনা দূর থেকে এসব শোনে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। তাহলে কি এবার তার সব হারানোর পালা? এইদিকে আমিনা চৌধুরী ভাবেন, যাই হোক, এই দৃঢ়তা মেয়েটা অন্তত মোহনার থেকে ভালো হবে। ছোট বৌমাকে আপাতত না আটকাই। এই মোহনা তো মরলও না, এবার ওকে অন্যভাবে সরাতে হবে। তার জন্য যদি দৃঢ়তাকে ব্যবহার করা যায় তাহলে ও বা মন্দ কি? হ্যাঁ, দৃঢ়তা মিষ্টিদের বাসার মধ্যে সোফায় বসেছিল, বসে কিছু কথা ভাবছিল। এমন সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। দৃঢ়তা গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পাই ললিতা চৌধুরীকে। অবাক স্বরে বলে ওঠে, আপনি? আমি তোমার সাথে কিছু জরুরি কথা আছে, ভেতরে আসতে বলবে না? দৃঢ়তা বলে, জি আসুন। কি বলবেন বলুন। ললিতা চৌধুরী ভেতরে প্রবেশ করে কাঁদো কাঁদো সুরে বলেন, তুমি চলে আসার পর আমার সংসারটা পুরো ভেসে গেছে দৃঢ়তা। তুমি সত্যি আমাদের পরিবারের জন্য সেরা ছিলে। তুমি চলে আসার পর সব এলেমেলো হয়ে গেছে। জানি না কোন কুক্ষণে আম্মা ওই মোহনা মেয়েটাকে আমাদের বাড়ির বউ করে এনেছিল। ও আমাদের হারমাস একদম জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। আমার ছেলেটাও ওর সাথে সুখী না। আমার ছেলেটাকে কি পরিমাণ মানসিক টর্চার করেছে তা বলার বাইরে। দৃঢ়তা শক্ত কণ্ঠে বলে, এইসব আপনাদের পারিবারিক ব্যাপার, আপনারাই সামলে নিন। আমাকে এসব কেন বলছেন? ললিতা চৌধুরী অপমান বোধ করেন, তবুও শান্ত থেকে বলেন, আমি জানি তুমি ভীষণ রেগে যাচ্ছ, আর তোমার রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু ভুল ভাবছেন আপনি। আমি রাগ করছি না, যা সত্য তাই বলছি। আপনি বোধহয় এখানে আমাকে আপনাদের পারিবারিক কেচ্ছা শোনাতে এসেছেন, কিন্তু আমি সেসব শুনতে আগ্রহী নই। সো এক্সকিউজ মি। আমি জানি তোমার সাথে আমরা সবাই অনেক অন্যায় করেছি, কিন্তু আমার ছেলে জাবির, ও সত্যি তোমায় ভালোবাসে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি দয়া করে ফিরে চলো আমাদের বাড়িতে। আমরা সবাই তোমাকে বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলব। না, ওই বাড়িতে আর ফিরব না। আর না তো আমার আপনাদের দেয়া বউয়ের মর্যাদার প্রয়োজন। আমি এখন যেমন আছি তেমনই ভালো আছি। ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ই আমি শপথ নিয়েছিলাম যে আর জীবনে ওই বাড়ির চৌকাঠ মারাবো না। আমার সেই কথা আমি রাখব। বলেই দৃঢ়তা চলে আসতে নেয়। এমন সময় হঠাৎ করে ললিতা চৌধুরী তার পায়ের কাছে বসে পড়ে বলে, আমি তোমায় পায়ে পড়ছি। দৃঢ়তার মন হঠাৎ নরম হয় ললিতা চৌধুরীর এই আচরণে। সে ললিতা চৌধুরীকে পা থেকে টেনে তুলে বলে, ছি ছি, এসব কি করছেন আপনি? আপনি আমার গুরুজন, এভাবে পায়ে হাত দিচ্ছেন কেন? আমার কথাটা রাখো দৃঢ়তা মা।
তোমার সাথে যা যা অন্যায় হয়েছে তা তো আমি বদলাতে পারবো না, কিন্তু এমন সময় ললিতা চৌধুরীর ফোন বেজে ওঠে। জাবির ফোন করেছে। ললিতা চৌধুরী ফোনটা রিসিভ করতেই জাবির বলে ওঠে, তুমি দৃঢ়তার সাথে কথা বলেছ আম্মু? ও ফিরবে তো আবার? হ্যাঁ, মানে ও, বুঝতে পেরেছি, ও রাজি হয়নি তাই না? আম্মু, তুমি শুধু ওকে হাসপাতালে আসতে বলো। আমি ওর সাথে শুধু একবার মুখোমুখি হয়ে কথা বলতে চাই। ওকে বলো এরপর আর কখনো ওর মুখোমুখি হব না। ললিতা চৌধুরী ফোনটা রেখে আবারও দৃঢ়তার পায়ের কাছে বসতে যায়। তখন দৃঢ়তা তাকে আটকে বলে, আন্টি প্লিজ, এবার আমার খারাপ লাগছে। জাবির শুধু একবার তোমার সাথে দেখা করতে চায়, তুমি একটু চলো প্লিজ। এমন সময় মিষ্টিও সেখানে চলে আসে। দৃঢ়তা বলে, বেশ, চলুন, আমি যাচ্ছি। তুমি যা সিদ্ধান্ত নিচ্ছ ভেবেচিন্তে নিচ্ছ তো? দৃঢ়তা, এনাদের অতীতের করা কর্মগুলোর পরেও তুমি এনাদের বিশ্বাস করতে চাও? মিষ্টি দৃঢ়তাকে বলে। দৃঢ়তা বলে, আপু, আমার মনে হচ্ছে ওনারা যথেষ্ট অনুতপ্ত। আর তাছাড়া ওনারা বেশি কিছু চাইছেন না, শুধু এটাই চাইছেন যে আমি যেন হাসপাতালে গিয়ে মিস্টার জাবির চৌধুরীর সাথে একবার কথা বলি। এটা কোনো কঠিন ব্যাপার না আমার জন্য, আমি বরং গিয়ে কথা বলে আসি। বলেই দৃঢ়তা রওনা দেয় ললিতা চৌধুরীর সাথে। মিষ্টি ভাবে, দৃঢ়তা এটা কি করলো? না জানি এনারা আবার হাসপাতালে নিয়ে গিয়ে কিভাবে ওর ব্রেন ওয়াশ করে। আমাকে কিছু করতে হবে। মিষ্টি এবার নিজের ফোন বের করে ইউভানের নাম্বারে একটা কল করে। ইউভান ফোনটা রিসিভ করতেই তাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইউভান বলে, ঠিক আছে, চিন্তা করবেন না আপু, আমি দেখছি কি করা যায়। মোহনা জাবিরকে তার খাবার ওষুধগুলো দিতে এসেছে। এদিকে জাবির মোহনাকে দেখেই রাগী স্বরে বলে ওঠে, আপনি কি করছেন এখানে? আপনাকে আমি বলেছি না আমার ত্রিসীমানায় না আসতে? দেখুন, আমি নিজের ইচ্ছায় আসিনি, আপনার এই ওষুধগুলো দিতেই আসা। এগুলো খেয়ে নিন। খাবো না। আপনার হাতে ওষুধ খাওয়া মানে বিষ খাওয়ার সমান। এসব ওষুধ নিয়ে দূর হন আমার সামনে থেকে। এই যে শুনুন, একদম এসব ফালতু জেদ করবেন না। খেতে বলছি ভালো ভালো খেয়ে নিন, নাহলে কিভাবে খাওয়াতে হয় সেটা আমার জানা আছে। খাবো না, দেখি আপনি কি করেন। মোহনার মাথায় জেদ চেপে যায়। সে জোরপূর্বক জাবিরের মুখে ওষুধ খাইয়ে দিতে যায়। এমন সময় দৃঢ়তা ললিতা চৌধুরীর সাথে সেখানে চলে আসে এবং মোহনাকে এভাবে দেখে বলে ওঠে, কি করছেন কি এটা আপনি? মোহনা থেমে গিয়ে পিছন ফিরে তাকায়। দৃঢ়তাকে দেখে অবাক হয়। দৃঢ়তা বলে ওঠে, একজন অসুস্থ মানুষের সাথে কেউ এমন আচরণ করে? আপনার কি মিনিমাম সেন্সটুকুও নেই? ললিতা চৌধুরী এই সুযোগ বুঝে বলেন, তাহলেই বুঝতে পারছো তো দৃঢ়তা, এই মেয়েটা আমার অসুস্থ ছেলেটার সাথে কেমন আচরণ করছে। তাহলে ও যখন সুস্থ ছিল তখন কিভাবে টর্চার করতো আমার ছেলের উপর? আমি ওনাকে ওষুধ খাওয়াচ্ছিলাম, উনি খেতে চাইল না তাই। দৃঢ়তা এগিয়ে গিয়ে বলে, এভাবে কেউ ওষুধ খাওয়ায়? ওষুধটা আমার হাতে দিন, আমি খাইয়ে দিচ্ছি। মোহনা কিছু বলতে যাবে তার আগেই জাবির বলে, হ্যাঁ দৃঢ়তা, তুমি আমায় ওষুধ খাইয়ে দাও। তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। আর এখন আমি তোমাকে ছাড়া কাউকে ভরসাও করি না। মোহনার তাই কিছু বলল না, কারণ জাবিরের এখন ওষুধটা খাওয়া ভীষণ প্রয়োজন। দৃঢ়তাও অগত্যে জাবিরকে ওষুধটা খাইয়ে দিল। দৃশ্যটা দেখে মোহনার ভীষণ খারাপ লাগলো। এদিকে ললিতা চৌধুরী মনে মনে বললেন, এই মোহনা এতদিন আমাদের অনেক জ্বালিয়েছে, এবার ওর জ্বলার পালা। দৃঢ়তা ওষুধটুকু খাইয়ে দিয়ে জাবিরের উদ্দেশ্যে বলে, এখন আপনার যা বলার জলদি বলুন, আমাকে আবার ফিরতে হবে। জাবির দৃঢ়তার হাত শক্ত করে ধরে বলে, ফিরবে মানে কি? কোথাও যাবে না তুমি, তোমাকে আমার সাথে ঢাকায় যেতে হবে। এসব কি বলছেন আপনি? আমি আপনার সাথে কোথাও যাব না। হাতটা ছাড়ুন আমায়। তোমায় যেতেই হবে, না হলে আমি। বলেই জাবির হসপিটাল বেডের সামনে থাকা একটা ধারালো কাঁচি হাতে তুলে নেয়। দৃঢ়তা বলে ওঠে, এটা কি করছেন? ফেলুন ওটা। না, তুমি আগে বলো আমার সাথে ঢাকায় ফিরবে, না হলে কিন্তু আমি নিজেকে এবার সত্যি শেষ করে দেব। আর তুমি জানো আমি কোনো মজা করছি না। এর আগেও আমি ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলাম, তাই এবার নিজেকে শেষ করতে অসুবিধা হবে না। দৃঢ়তা কিছু বলছিল না। জাবির এবার কাঁচিটা দিয়ে হাতে সামান্য চাপ দিতেই রক্ত বের হতে শুরু করে, যা দেখে দৃঢ়তা ভয় ভয় বলে, আমি আপনার সাথে ঢাকায় ফিরে যেতে রাজি আছি, প্লিজ নিজের আর কোনো ক্ষতি করবেন না। ইউভান কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। দৃঢ়তার বলা কথাটা শুনে তার পা জোড়া থমকে গেল। দৃঢ়তা জাবিরের সাথেই কথা বলছিল। এমন সময় ইউভান এসে বলে, দৃঢ়তা, তুমি এই ভুল করো না। এই লোকটার পাতা ফাঁদে পা দিও না, ওনার কথা শুনো না তুমি। এক্ষুনি আমার সাথে ফিরে চলো। বলে ইউভান দৃঢ়তার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। জাবিরের হাতে ক্যানুলা লাগানো থাকায় সে উঠতেও পারে না, তাই সে ললিতা চৌধুরীকে ইশারা করে কিছু করার জন্য।
ললিতা চৌধুরী ইউভানের পথ আটকে ধরে বলে, কি করছো তুমি? এভাবে ওকে নিয়ে যাচ্ছ কেন? ও তো আমাদের সাথে যেতে রাজি হয়েছে। চুপ করুন আপনি। আপনারা দৃঢ়তার সাথে যা যা অন্যায় করেছেন, তারপর কোন মুখে ওকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চান? আপনাদের কি মিনিমাম লজ্জাটুকু নেই? দৃঢ়তাকে নরম আর বোকাশোকা পেয়ে ওকে ব্যবহার করতে চান এতই সহজ? এটা আর হবে না। এখন আমি আছি দৃঢ়তার সামনে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য। দৃঢ়তাকে এখন আর কোনো অযৌক্তিক ভুল সিদ্ধান্ত অন্তত আমি নিতে দেব না। খুব যে বড় বড় ফটর ফটর করছো, তা কিসের ভিত্তিতে? দৃঢ়তার সাথে কি সম্পর্ক তোমার? ইউভান এবার কিছুটা থমকে যায়, অতঃপর বলে, আমি ওর বন্ধু। একজন বন্ধুর থেকে একজন স্বামীর অধিকার বেশি। আমার ছেলে জাবির ওর স্বামী হয়, বুঝলে? স্বামী? কিসের স্বামী? যে নিজের বউ থাকতে আরেকটা মেয়ের সাথে... যাই হোক, এসব কথা আমি টানতে চাই না। দৃঢ়তা আপনাদের সাথে যাবে না, এটাই ফাইনাল। তুমি কোন অধিকারে ওকে নিয়ে যাচ্ছ? বলে ইউভান দৃঢ়তাকে নিজের সাথে নিয়ে যায়। এদিকে জাবির ফুঁসতে থাকে। মোহনা এসব ঘটনা দেখে স্বস্তি শ্বাস ফেলে বলে, যাই হোক, সবকিছু ঠিক হলো। ইউভান দৃঢ়তাকে হাসপাতালের বাইরে নিয়ে এসে রাগান্বিত স্বরে বলে, তুমি এত বোকা কেন দৃঢ়তা? ওই মহিলা আর জাবির তোমায় ম্যানিপুলেট করলো আর তুমিও গলে গেলে। এতটা বোকা কেউ কিভাবে হয়? এত সরল হলে জীবনটা কঠিন হয়ে যায়। তুমি উনাদের আগের ব্যবহারগুলো কি ভুলে গেছো? সব জেনেও কিভাবে উনাদের ভরসা করতে পারলে তুমি? দৃঢ়তা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে মিস্টার জাবির অসুস্থ ছিল, আর তাই... তুমি চুপ করো। ওই লোকটার জন্য তোমায় এত মায়া দেখাতে হবে না। অলরেডি ওনার জন্য অনেক করেছো। বিনিময়ে কি পেয়েছো? অপমান আর অবজ্ঞা ছাড়া। এবার অন্তত অন্যের কথা বাদ দিয়ে শুধু নিজের কথা ভাবো। তুমি নিজের জন্য বাঁচতে শেখো। দৃঢ়তা কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করে তার মাথা ঘুরে ওঠে। সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেবে এমন সময় ইউভান দৃঢ়তাকে আগলে নেয়। ভয় পেয়ে বলে, কি হলো দৃঢ়তা? এই দৃঢ়তা, কথা বলছো না কেন? আমি কি ওকে একটু বেশি বলে ফেললাম? চোখ হলো, ওপেন দ্য আই। ইউভান দৃঢ়তাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়, আর কোনো উপায় না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দৃঢ়তার চেক আপ করে বলে ওঠে, ওনার শরীর তো ভীষণ দুর্বল। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গেছে। মনে হয় উনি ঠিকমতো খাওয়া দাওয়াই করেন না, আর অনেক স্ট্রেসে আছেন। এইভাবে চললে হবে না। আপনি ওনার খেয়াল রাখুন বেশি করে। ওনার সাথে যেন রাগারাগি করা না হয়, আর ওনার ইচ্ছার বিরুদ্ধেও কিছু করবেন না। উনি যা বলবেন তাই রাখার চেষ্টা করবেন। দৃঢ়তার জ্ঞান ফিরতেই সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে এবং তার সামনেই বসেছিল ইউভান। দৃঢ়তা চোখ মেলে তাকাতেই ইউভান বলে ওঠে, তুমি ঠিক আছো তো? দৃঢ়তা হঠাৎ করে উঠে বসে। তার আবছাবছা কিছু কথা মনে পড়তে থাকে, আর মনে পড়ে যায় একটা ডায়েরির কথা। দৃঢ়তা আচমকা নিজের গলায় হাত দেয়। তার গলায় একটি চেইন আছে যেটা সে ছোটবেলা থেকে সবসময় পরে। মনোয়ারা বেগম দৃঢ়তাকে বলেছিল এটা তার মায়ের চেন। দৃঢ়তার মূলত কিছুদিন থেকেই নিজের ছোটবেলার কিছু স্মৃতি অস্পষ্টভাবে ভেসে আসছিল, আর সেসব নিয়েই সে অনেক চিন্তায় ছিল। ইউভান দৃঢ়তাকে এভাবে অন্য ভাবনায় মত্ত দেখে বলে, তুমি ঠিক আছো তো? দৃঢ়তার অস্বস্তি বাড়ে। তার মাথায় আজ অনেক প্রশ্ন। আজ হঠাৎ আরও মস্তিষ্কে আরও কিছু স্মৃতি স্পষ্ট হয়েছে। তাই সে বলে ওঠে, আমায় ঢাকায় নিয়ে যাবেন প্লিজ। আমি নিজের চাচির সাথে দেখা করতে চাই। ওনার থেকে আমার অনেক কিছু জানার আছে। কি বলছো কি তুমি? প্লিজ আমার কথা রাখুন। বলেই সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ইউভান বলে ওঠে, ওকে কুল, আমি তোমাকে তোমার ঢাকা নিয়ে যাব, তোমার চাচির কাছে। আগে তুমি একটু সুস্থ হয়ে নাও। 2 দিন পর মনোয়ারা বেগম উদাস মনে সোফায় বসে আছেন। ইদানিং তার শরীর বা মন কোনোটাই ভালো নেই। দৃঢ়তা সেই যে হারিয়ে গেল, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। মান্যতার সাথেও তিনি সব সম্পর্ক ও যোগাযোগ ছিন্ন করেছেন। স্বামীর সাথেও তার ঝামেলা হয় রোজকার নিয়মে। সব মিলিয়ে তিনি আজকাল বড্ড একা বোধ করছেন। এরই মধ্যে তার অতীতের কিছু স্মৃতিও ভেসে আসে। মনে পড়ে যায় সেই কথাটা, আমার মেয়েকে দেখে রেখিস মনোয়ারা, আমি ওর দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম। এসব ভেবে তিনি এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিয়ে বলেন, দৃঢ়তার থেকে ওর জীবনের সবথেকে বড় সত্যটা আমি এতদিন লুকিয়ে রেখেছি। কিন্তু এভাবে আর কতদিন? ওকে তো সবটা জানানো দরকার। কিন্তু আমি তো ভরসাও পাইনি কখনো। যদি সবটা জানার পর ওর পারিবারিক শত্রুরা ওকে শেষ করে দেয়, তখন? মনোয়ারা বেগমের ভাবনার মাঝেই হঠাৎ করে তার কানে একটা কাতর স্বর ভেসে আসে, চাচি। মনোয়ারা বেগম হতবাক স্বরে উঠে দাঁড়িয়ে বলেন, দৃঢ়তা?
জিরোতা ছুটতে এসে মনোয়ারা বেগমকে জড়িয়ে ধরে। মনোয়ারা বেগম যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারেন না। আজ কতদিন পর তিনি দৃঢ়তাকে সামনাসামনি দেখলেন। ইউভান দূরে দাঁড়িয়ে তাদের দুজনের মিলনের দৃশ্য দেখে খুশি হলো, আর আবারও নিজের আপনজন না থাকার দুঃখ অনুভব করল। মনোয়ারা বেগম বলে উঠলেন, এটা কি সত্যি তুই তুই ফিরে এসেছিস দৃঢ়তা? হ্যাঁ চাচি, আমি ফিরে এসেছি। আজ যে তোমার থেকে অনেক প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? আমার আসল পরিচয় কি, আর আমার আসল মা বাবাই বা কে? মনোয়ারা বেগম হতবাক হন। দৃঢ়তার মুখে এই কথা শুনবেন তিনি আশা করেননি। তাহলে কি দৃঢ়তা সব জেনে গেল, ভাবলেন তিনি। দৃঢ়তা বলে উঠল, আমি কি আসলেই তোমার দেভরের মেয়ে? আমার আজকাল নিজের অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যেখানে আমার মনে হচ্ছে ছোটবেলা থেকে যাদের ছবি আমি দেখে আসছি তারা আমার আসল মা বাবা নয়। তাহলে আমার আসল পরিচয় কি? আজ বোধহয় সময় এসেছে তো সব সত্যটা জানার। তুই ঠিক ধরেছিস, তুই আমার দেবরের মেয়ে নোস। তুই আমার প্রিয় বান্ধবী অনিকার মেয়ে। চাচি, হ্যাঁ, অনিকা কলেজ লাইফে আমার প্রিয় বান্ধবী ছিল। অনিকার বিয়ে হয়েছিল একটা বড়লোক বাড়িতে। মূলত ওরা ভালোবেসেই বিয়ে করে পরিবারের অমতে। এরপর ওর সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়, আর তারপর প্রায় 7 বছর পর একদিন ও আমার সাথে যোগাযোগ করে বলে। দৃঢ়তা মনোয়ারা বেগমের কথা শুনে হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে সে ছোটবেলা থেকে নিজের যেই পরিচয় জেনে এসেছে তা আসল নয়, তার অন্য পরিচয় আছে। সে বলে ওঠে, এসব কি বলছেন আপনি চাচি? আমার মা অন্য কেউ, আমি সম্পর্কে আপনাদের কেউ নই। আমাকে আমার আসল মা বাবার পরিচয় দিন। মনোয়ারা বেগম বলেন, আমি তোর বাবার সম্পর্কে বেশি কিছু জানি না। তোর মা অনিকা খান আর আমি একই কলেজে পড়তাম। আমরা প্রিয় বন্ধু ছিলাম। একদিন ওই আমাকে বলেছিল একটা বড়লোক ছেলে ওকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। আমি সেই সময় ওকে বলেছিলাম ছেলেটার থেকে দূরে থাকতে, কারণ এরকম বড়লোক ছেলেরা সাধারণত গরিব মেয়েদের মন নিয়ে খেলে। তোর মাও আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কিছুদিন পর আমি ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করি। ও আমার সাথে কম সময় কাটাতে থাকে, সবসময় হাসি খুশি থাকত, আর গোপনে কার সাথে যেন চিঠি বিনিময় করত। একদিন আমি ওকে চিঠি সহ হাতে নাতে ধরে ফেলি। সেদিন ও স্বীকার করে ও দেলোয়ার চৌধুরী নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। এই সেই যুবক যে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি তখন ওকে আবারও বলি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু ও বলে ছেলেটা খুবই ভালো। এরপর আমিও দেলোয়ার চৌধুরীর সাথে দেখা করি। তার সাথে দেখা করে আমার ধ্যান ধারণাও বদলে যায়। এত ধনী পরিবারের ছেলে হলেও তার ব্যবহার কতটা অমায়িক ছিল। জানিস, তোর বাবা একদম মাটির মানুষ ছিল, একদম তোর মতো। তারপর কি হয়েছিল চাচি? এরপর হঠাৎ করে একদিন তোর মা গায়েব হয়ে যায়। তখনকার যুগে তো আজকের মতো মোবাইল ফোন ছিল না, তাই আমাদের মধ্যে আর যোগাযোগ হয়নি। পরে আমি তোর মামার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি তোর মা দেলোয়ার চৌধুরীকে বিয়ে করেছে, কিন্তু তোর দাদাবাড়ির লোকেরা এই বিয়ে মেনে নেয়নি। তাই তোর বাবা তোর মানকে নিয়ে বিদেশে চলে গেছে, কারণ তার পরিবার অনেক ভয়ানক ছিল। তারা নাকি তোর মাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। এরপর সুদীর্ঘ 7 বছর কেটে যায়। ততদিনে আমার বিয়ে হয়ে যায়। মান্যতারও জন্ম হয়ে গেছে। ও তখন 5 বছর বয়সী। এমন সময় তোর মা আবার দেশে এসেছিল তোর বাবার সাথে। কিভাবে যেন আমার সন্ধান পেয়ে আমার সাথে যোগাযোগ করে। সেই প্রথম আমি তোকে দেখেছিলাম। 4 বছর বয়সী কি ফুটফুটে একটা মেয়ে ছিলিস তুই। তোর মা আমায় বলেছিল তোর দাদাবাড়ির লোকেরা নাকি সব ঠিক করে নিতে চায়, এজন্য তোদের ডেকে পাঠিয়েছে। আমিও ভেবেছিলাম ভালোই হলো, এবার সব কিছু ঠিক হবে। কিন্তু আমার ভাবনা ভুল ছিল। কিছুদিন পর হঠাৎ অনিকা এসে তোকে আমার কাছে দিয়ে বলে ওর শ্বশুরবাড়ির লোকেরা ওর সাথে ধোঁকাবাজি করেছে। ওকে মেনে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে এসে তোর বাবার সাথে অন্য একটা মেয়ের বিয়ে দিয়ে তোকে আর তোর মাকে মেরে ফেলার চেষ্টা করে। অনিকা বুঝেছিল ওকে না মেরে ওরা শান্তি পাবে না, এজন্যই তোকে আমার কাছে দিয়ে যায়, যাতে অন্তত তুই বেঁচে থাকিস। এদিকে আমি চিন্তায় পড়ি যে কিভাবে তোকে দেখে রাখব। এমন সময় খবর পাই আমার দেবর, যে তার পরিবারকে নিয়ে বিদেশে থাকতো, সে আমাদের সাথে দেখা করতে দেশে ফেরার সময় সড়ক দুর্ঘটনা করেছে। তার সাথে তার স্ত্রীও মেয়েও ছিল। কাকতালীয়ভাবে তার মেয়েটাও তোর সমবয়সী ছিল। তারা সবাই সেই দুর্ঘটনায় মারা যায়। আমি এই সুযোগটাকে কাজে লাগাই। ডাক্তারদের কাছে অনেক অনুরোধ করে সত্যটা গোপন রাখি এবং সবার কাছে তোকে আমার দেবরের মেয়ে বলে পরিচয় করিয়ে দেই। আমার দেবরের মেয়ে বিদেশেই জন্ম হয়েছিল এবং তাকে কেউ দেখেও নি, তাই সবাই তোকেই তার মেয়ে বলে মেনে নিয়েছিল।
এখান থেকেই তোর মিথ্যা পরিচয় বাঁচা শুরু হয়। দৃঢ়তা আবার আর নিজেকে সামলে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ে। ইউভান তাকে সামলায়। নিজেকে সামলাও দৃঢ়তা। মনোয়ারা বেগম এতক্ষণে ইউভানকে খেয়াল করে বলেন, তুমি কে? আমি দৃঢ়তার বন্ধু। দৃঢ়তা উঠে দাঁড়িয়ে বলে, ও চাচি, আমার আসল মা বাবা কোথায়? তুমি দয়া করে তাদের খোঁজ আমায় দাও। আমি সত্যি তাদের সম্পর্কে কিছু জানি না রে। তারা আজ কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটা আমি জানি না। তোর মা যে সেই তোকে আমার কোলে তুলে দিয়ে চলে গেল, তারপর আমি আর কখনো তার দেখা পাইনি। তবে হ্যাঁ, তোর মা বাবার সাথে তোর একটা ছবি আমার কাছে আছে। বলেই মনোয়ারা বেগম নিজের আলমারির গোপন একটা বাক্স থেকে একটা ছবি এনে দৃঢ়তার হাতে দিয়ে বলেন, এনারা হলো তোর আসল মা বাবা। দৃঢ়তা তার আসল মা বাবার ছবি দেখে আবেগপ্রবণ হয়ে যায়। তার মা বাবার ছবির উপর হাত বুলিয়ে বলে, মা বাবা তোমরা কোথায় আছো? আমি কি কখনো তোমাদের দেখা পাবো না? ইউভান দৃঢ়তাকে আশ্বাস দেয়। তুমি চিন্তা করো না দৃঢ়তা, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মা বাবার খোঁজের কাজে আমি তোমায় সাহায্য করব। তোর কাছে এতদিন আমি সত্যটা লুকিয়েছি, এজন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমারও যে কিছু করার ছিল না। সত্যটা জানার পর তুই কিভাবে রিয়্যাক্ট করবি সেটা ভেবে আমি দুশ্চিন্তা করছিলাম। তাছাড়া তোর মা আমায় বলেছিল তোর পরিচয় গোপন রাখতে। আমার প্রতি তোমার কোনো রাগ নেই চাচি, বরং তুমি এতগুলো বছর ধরে যেভাবে আমায় আগলে রেখেছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তবে আজ যখন আমি নিজের আসল পরিচয় জানতে পেরেছি, তখন আমি নিজের আসল মা বাবার ব্যাপারে তথ্য জেনেই ছাড়ব। আমিনা চৌধুরী ঢাকায় ফিরে এসেছেন। জাবির ঢাকায় ফেরার ভীষণ বাগলামি করছিল, তাই তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। আমিনা চৌধুরী রকিং চেয়ারে বসে বলতে থাকেন, অশান্তি, অশান্তি আর অশান্তি। আমার সারাটা জীবন অশান্তিতেই কেটে গেল। এমন সব সন্তান আর নাতিপুতি পেয়েছি যাদের কারণে আমার জীবনে এক দণ্ডরও শান্তি পেলাম না। এমন সময় আনিকা চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বলেন, অন্যের জীবন অশান্তিতে ভাসিয়ে আপনি কিভাবে সুখে থাকবেন ভেবেছেন? আমিনা চৌধুরী বলে উঠলেন, তুমি? হ্যাঁ, আমি। কি যে বলছিলেন? আপনার ছেলে নাতিরা আপনাকে শান্তি দেয়নি, আপনি তাদের শান্তি দিয়েছেন। নিজের 3 ছেলের মধ্যে 2 ছেলেকে আপনার জন্য মরতে হয়েছে। বেঁচে থাকতেও তাদের জীবন আপনি অশান্তিময় করে রেখেছিলেন। মিথ্যা বংশ গৌরব আর আভিজাত্যের অহংকারে তাদের জীবন আপনি নরকে পরিণত করেছিলেন। আপনি কখনো ভালো মা হতে পারেননি, জগতের নিকৃষ্ট মা হয়েছেন। যেই মা তার এক ছেলেকে তার আরেক ছেলেকে হত্যার আদেশ দেয়, এক ভাইকে আরেক ভাইয়ের খুনি বানায়। বৌমা, ওখানেই থেমে যাও। আর কত আম্মা, আর কত? আমি আর পারছি না। শুধু নিজের স্বামীকে দেওয়া শেষ কথা রাখতে আমি এতদিন চুপ আছি, কিন্তু আর পারছি না, বিশ্বাস করুন। আমার আজও মনে পড়ে শুধুমাত্র আপনার জন্য আমার স্বামী কতটা যন্ত্রণা আর অনুশোচনা নিয়ে পৃথিবী ত্যাগ করেছে। নিজের ভাইকে হত্যার দায় নিয়ে। কী দোষ করেছিল আপনার ছেলেরা? শুধু ভালোবেসে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছিল, আর আপনি সেই অপরাধে এক ভাইকে দিয়ে আরেক ভাইকে। আমিনা চৌধুরী এবার নিজের লাঠিটা আনিকা চৌধুরীর দিকে ছুঁড়ে মারেন, যার ফলে আনিকা চৌধুরীর মাথায় আঘাত লাগে। তিনি আহ করে ওঠেন। আমিনা চৌধুরী গর্জে উঠে বলেন, যা করেছি বেশ করেছি। সেই ছেলে বংশের নাম খারাপ করে তাকে জন্ম দেওয়ার পাপ বহন করার থেকে মেরে ফেলাই ভালো। দৃঢ়তা বিমর্ষ মনে বসে আছে একটি রুমের মাঝে। তার মনে এখন নানা রকম ভাবনা কাজ করছে। যবে থেকে নিজের আসল পরিচয় জানতে পেরেছে, তবে থেকে দৃঢ়তা নিজেকে স্থির থাকতে পারছে না। নিজের মা বাবার একটি ছবি হাতে নিয়ে দৃঢ়তা বলে, তোমরা কোথায় আছো মা বাবা? আমি কি আদৌ কখনো তোমাদের আবার ফেরত পাবো? কখনো তোমাদের কোলে মাথা রাখতে পারবো? দৃঢ়তার ভাবনার মাঝে ইউভান এসে তার পাশে বসে। বর্তমানে দৃঢ়তা ঢাকা একটি হোস্টেলে অবস্থান করছে। ইউভান ও সে পৃথক 2টি রুমে থাকে। তবে ইউভান মাঝে মাঝে দৃঢ়তার খোঁজ নিতে আসে। সে মিষ্টিকে ভরসা দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না দৃঢ়তা, আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যাতে তোমার মা বাবার সম্পর্কে কোনো তথ্য খুঁজে বের করতে পারি। দৃঢ়তা কোনো প্রত্যুত্তর দেয় না, শুধুই আবেগঘত চোখে তার মা বাবার ছবির দিকে তাকিয়ে থাকে এবং সেখানে হাত বোলায়। দৃঢ়তার ভাবনার মাঝেই হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়তেই সেই ইউভানের উদ্দেশ্যে বলে, আমার একটা হেল্প করতে পারবেন আপনি? কি হেল্প বলো, আমি চেষ্টা করব। আসলে এই ঢাকা শহরে আমার আপন বলতে শুধু কয়েকজন মানুষই রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন আনিকা চৌধুরী, যিনি আমার জীবনে দেখার সবথেকে শক্তিশালী একজন মহিলা, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনি কি তার সাথে আমার দেখা করানোর একটা ব্যবস্থা করে দিতে পারবেন? আমি চেষ্টা করব।
বলো, তার জন্য কি করতে হবে? আমার কাছে তো ফোন নেই। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে ওনার ফোন নম্বর দিচ্ছি। আপনি একটু ওনার সাথে যোগাযোগ করুন আর বলুন আমি ওনার সাথে দেখা করতে চাই। দৃঢ়তাকে নিয়ে চৌধুরী বাড়ির থেকে কিছুটা দূরে একটি পার্কে এসেছে ইউভান। এই স্থানেই আনিকা চৌধুরী দৃঢ়তার সাথে দেখা করতে চেয়েছেন। দৃঢ়তা ইউভানকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, চাচি। আনিকা চৌধুরী দৃঢ়তাকে বুকে টেনে নেন, পরম আবেশে তার মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি ভালো আছো তো দৃঢ়তা? আজ কতদিন পর তোমায় দেখলাম। এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এতক্ষণ পর আপনাকে দেখে একটু ভালো লাগছে। আগেরবার তো যাওয়ার সময় একবারও আমার সাথে দেখা করে গেলে না। আসলে সেই সময় এতটা বিধ্বস্ত ছিলাম যে, তাছাড়া ভেবেছিলাম আপনাকে বললে হয়তো আপনি আমায় যেতে দেবেন না। এখনও তো তোমাকে বিধ্বস্তই লাগছে। দৃঢ়তা মলিন হেসে বলে, আসলে কিছু মানুষ থাকেই এমন, যাদের জীবনে সুখ ডুমুরের ফুলের মতো অধরাই থেকে যায়। আমিও তেমনই একজন। মোটেই এমন ভাববে না। তোমার জীবনে নিশ্চয়ই সুখের দেখা মিলবে। নিজের ভাগ্য আর আল্লাহর ওপর ভরসা রাখো। কথাটা বলতে বলতেই তিনি কিছুটা দূরে দাঁড়ানো ইউভানের দিকে তাকান। ইউভানও তার দিকে স্মিত হেসে তাকায়। আনিকা চৌধুরী বলে ওঠেন, এই ছেলেটাকে? দৃঢ়তা ইউভানকে ইশারা করে কাছে ডাকে। অতঃপর তার সাথে আনিকা চৌধুরীর পরিচয় করিয়ে দিয়ে বলেন, উনি হলেন ইউভান, আমার বন্ধু। বলেই সে এবার তার জীবনে এতদিনের সব ঘটনাগুলো আনিকা চৌধুরীকে খুলে বলতে থাকে। আনিকা চৌধুরী কথাগুলো শোনার পাশাপাশি অবাক চোখে ইউভানের দিকে তাকিয়ে থাকেন। ছেলেটাকে দেখে কেন জানি তিনি অদ্ভুত টান অনুভব করছেন। ফোনে যখন ছেলেটা কথা বলছিল তখনও তার এমনই অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল নিজের কত বড় আপনজনের সাথে যেন কথা বলছে। তাছাড়া ইউভানের চেহারার মাঝে যেন কারো একটা ছায়া দেখতে পাচ্ছেন তিনি। সেই একই বুদ্ধিদীপ্ত চোখ, স্মিত হাসি, সব তাকে মনে করিয়ে দিচ্ছে তার জীবনে সেই বিশেষ মানুষটার কথা, যে আজ থেকে প্রায় 2 যুগ আগে তাকে ছেড়ে চলে গেছে। কথাগুলো ভাবতেও তার চোখে জল জমে। আনিকা চৌধুরীর চোখের জল ইউভানও খেয়াল করে। তার যেন হঠাৎ করে ভীষণ খারাপ লাগে। ইউভানও আনিকা চৌধুরীর প্রতি একটা বিশেষ টান অনুভব করছিল যেন। দৃঢ়তার থেকে সব ঘটনা শোনার পর আনিকা চৌধুরী আর নিজেকে আটকে রাখতে না পেরে ইউভানের মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। মেয়েটাকে এতদিন এভাবে দেখে রাখার জন্য। সবটা শুনে আমার ভীষণ ভালো লাগছে। মেয়েটা না বড্ড অভাগী। ওকে দেখার মতো কেউ নেই। তুমি এভাবেই ওকে আগলে রেখো। দোয়া করি তুমি সুখী হও জীবনে। ধন্যবাদ। এই প্রথম আমার জন্য কেউ দোয়া করল। আপনাকে দেখে কেন জানি ভীষণ মা ফিল হচ্ছে। আমার তো মা নেই, তবে যদি আমার মা থাকতো তিনিও নিশ্চয়ই আপনার মতো মমতাময়ী হতো। দৃঢ়তার থেকে আমি শুনেছি কিভাবে আপনি ওর খেয়াল রেখেছেন, যা আমার মনে আপনার জন্য একটা সম্মানের স্থান তৈরি করে, যা আজ আপনাকে দেখার পর আরও উঁচু হয়ে গেল। আনিকা চৌধুরী সামান্য হাসেন। এর মধ্যেই হঠাৎ দৃঢ়তার ব্যাগ থেকে তার মা বাবার ছবিটা পড়ে যায়। আনিকা চৌধুরী সেটা খেয়াল করে ছবিটা তুলে বলেন, এই ছবিটা তোমার ব্যাগ থেকে? কথাটা বলতে গিয়ে থেমে যান তিনি। ছবিটা দেখার পর তার অন্তরাত্মা কেঁপে ওঠে। দৃঢ়তা ছবিটা নিয়ে বলে, হায় আল্লাহ, এটা কি হতে যাচ্ছিল? আমি সত্যিই ভীষণ কেয়ারলেস। আরেকটু হলে তো ছবিগুলো হারিয়ে যেত, আর তাহলে আমি নিজের মা বাবার শেষ চিহ্নটুকুও হারিয়ে ফেলতাম। আনিকা চৌধুরী এদিকে বিড়বিড় স্বরে বলে ওঠেন, দেলোয়ার? উনি হলেন দেলোয়ার চৌধুরী। ইউভান তার বলা কথাটা শুনে নেয়, বলে ওঠে, আপনি চেনেন ওনাকে? না। কিন্তু এইমাত্র আমি আপনাকে ওনার নাম মুখে নিতে শুনলাম। আপনি কি এনাদের চেনেন? আনিকা চৌধুরী হুঁশে ফিরে কাঁপা কাঁপা স্বরে বলেন, না। কিন্তু আমি যে আপনাকে ওনার নাম মুখে নিতে শুনলাম। এদিকে দৃঢ়তা থতমত খেয়ে যায়। আনিকা চৌধুরীর মুখে তার বাবার নাম? তাহলে কি আনিকা চৌধুরী তার বাবাকে চেনে? দৃঢ়তা আনিকা চৌধুরীর মুখোমুখি হয়ে বলে, চাচি, আপনি কি এনাদের ব্যাপারে কিছু জানেন? এই দেখুন, এনারা হচ্ছেন দেলোয়ার চৌধুরী আর অনিকা খান। আনিকা চৌধুরী ছটফটে হয়ে বলে ওঠেন, আমি চিনি না এনাদের। তাহলে এত অস্থির হচ্ছেন কেন? ভুল শুনেছ তুমি। আমি চিনি না এনাদের। তুমি কি আমাকে জেরা করছো? একটু ভালো ব্যবহার কি করেছে আর তুমি নিজেকে কি ভেবে নিয়েছো? আমি আসছি। বলেই আনিকা চৌধুরী যাওয়ার জন্য পা বাড়ান। তখন দৃঢ়তা তার পথ আটকে ধরে হাত জোর করে বলে, প্লিজ চাচি, আপনি আমার থেকে কিছু লুকোবেন না। আপনাকে তো আমি নিজের মায়ের মতো ভেবেছি। আপনার কাছ থেকে মায়ের স্নেহও পেয়েছি। তাহলে আমার আসল মাকে খুঁজে পেতে আমায় সাহায্য করুন। তোমার আসল মা মানে? তোমার মা তো মারা গেছেন। না, আমার মা বাবা হয়তো মারা যাননি। এই যে দেলোয়ার চৌধুরী আর রনিকা খান,
এনারাই হলেন আমার মা বাবা। কথাটা শোনা মাত্রই আনিকা চৌধুরীর মাথায় যেন বাজ পড়ল। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন দৃঢ়তার দিকে, বলে উঠলেন, কি বলছো এসব তুমি? হ্যাঁ ঠিক বলছি। দৃঢ়তা এবার মনোয়ারা বেগমের বলা সব কথা আনিকা চৌধুরীকে খুলে বলেন। সব শুনে আনিকা চৌধুরী একদম পাথর হয়ে যান। মনে মনে ভাবেন, তাহলে দৃঢ়তা দেলোয়ারের মেয়ে, চৌধুরী বংশের রক্ত। দৃঢ়তা আনিকা চৌধুরীর পায়ের কাছে বসে বলেন, দয়া করে আমার মা বাবার ব্যাপারে কিছু জানলে বলুন। আমি ছোটবেলা থেকে তাদের ভালোবাসা পাইনি, আমি তাদের ফিরে পেতে চাই। মা বাবার ভালোবাসা কাকে বলে সেটা বুঝতে চাই। আনিকা চৌধুরী কোনো কথা বলে দৃঢ়তাকে পাশ কাটিয়ে চলে যান। দৃঢ়তা সেখানেই বসে কাঁদতে থাকে। দৃঢ়তা নিজের ঘরে বসে বসে অশ্রু বিসর্জন করে চলেছিল। তখনও তার কাছে সত্যটা অধরা ছিল। এমন সময় ইউভান এসে তাকে এমন একটা খবর দিল যা তার পুরো দুনিয়া বদলে দিল। ইউভান দৃঢ়তার কাছে এসে বলল, তোমার বাবা মায়ের ব্যাপারে খোঁজ আমি পেয়ে গেছি দৃঢ়তা। তোমার চাচি মনোয়ারা বেগমের দেয়া ঠিকানা মতো আমি গিয়েছিলাম তোমার মামার বাড়িতে। তোমার দুজন মামা তো শুরুতে কিছু বলতে চায়নি ভয়ে, কিন্তু পরবর্তীতে জেরা করায় সবটাই বলে দেয়। তোমার বাবা দিলওয়ার চৌধুরী, উনি নাকি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমিনা চৌধুরীর ছোট ছেলে ছিল। ওনার আরও 2 বড় ভাই ছিল, ইলিয়াস চৌধুরী এবং জলিল চৌধুরী। দিলওয়ার চৌধুরী তোমার মা অনিকাকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু এই বিয়েটা তাদের পরিবারের কেউ, বিশেষ করে আমিনা চৌধুরী মেনে নেননি। তবে এই বিয়ের পর থেকে তোমার মামার বাড়ির সবার উপর ওই চৌধুরী বাড়ির ক্ষোভ নেমে আসে। তাদের অনেক কিছু সহ্য করতে হয়, এজন্য তারা ভয়ে তোমার মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে নেন। তাই এর থেকে বেশি আর কিছু তারা জানেন না। তারা বললেন বিয়ের পর থেকেই মিসেস অনিকা মানে তোমার মায়ের কোনো খবর ওনারা জানেন না। তাই এই মুহূর্তে তোমার মা কোথায় আছেন সেটা তারা বলতে পারবে না। দৃঢ়তা হতবাক হয়ে যায় সবটা শুনে। সেই মুহূর্তে আনিকা চৌধুরীর করা আচরণ তার কাছে স্পষ্ট হয়। দৃঢ়তা নিজের চোখের জল মুছে বলে, আমাকে এক্ষুনি চৌধুরী বাড়িতে যেতে হবে, সেখানে গিয়েই আমি নিজের সব প্রশ্নের উত্তর পাব। বলেই সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সাথে সাথেই বেরিয়ে পড়ে। ইউভানও তার পেছন পেছন যায়। চৌধুরী বাড়িতে প্রবেশ করে দৃঢ়তা और ইউভান। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সেই মুহূর্তে আমিনা চৌধুরী, ললিতা চৌধুরী, জলিল চৌধুরী, জাবির সবাই ছিল। জাবির তো দৃঢ়তাকে দেখেই খুশি হয়ে উঠে দাঁড়িয়ে বলে, তুমি ফিরে এসেছো দৃঢ়তা। কিছুটা দূরে দাঁড়ানো মোহনা দৃঢ়তাকে দেখে হতাশ হয়। এত সবার মাঝে দৃঢ়তার চোখ খুঁজছিল আনিকা চৌধুরীকে। তাকে না দেখতে পেয়ে দৃঢ়তা শীতল কণ্ঠে বলে ওঠে, চাচি কোথায়? ওনার রুমে। দৃঢ়তা আর কারো দিকে না তাকিয়ে আনিকা চৌধুরীর রুমের দিকে পা বাড়ায়। উপস্থিত বাকি সবাই অবাক চোখে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে দৃঢ়তার এসব আচরণের মানে কি। এদিকে ইউভান দৃঢ়তার পেছনে ছুট লাগায়, সাথে জাবিরও উঠে বসে পিছন পিছন যায়। দৃঢ়তা চৌধুরী আনিকা চৌধুরীর রুমে প্রবেশ করেই দরজাটা লাগিয়ে দেন। আনিকা চৌধুরী তখন নিজের রুমে বসে অতীতের ভাবনায় মত্ত ছিলেন। হঠাৎ করে দৃঢ়তার আগমনে নিয়ে থতমত খেয়ে যান এবং তাকে দরজা লাগাতে দেখে বলেন, এসবের মানে কি দৃঢ়তা? দৃঢ়তা হঠাৎ করে আনিকা চৌধুরীর মুখোমুখি হয়ে বলে, আজ আমি সত্যটা জানতে চাই চাচি, আর আমি জানি সত্যটা কেবল আপনিই জানেন। কিসের সত্য? আমি জেনে গেছি আমার মা বাবার আসল পরিচয়। আমার বাবা দেলোয়ার চৌধুরী এই বাড়ির ছেলে ছিল, তাই না? আপনি তো চেনেন তাকে। আপনি কি এটাও জানেন আমার মা বাবার সাথে কি হয়েছে? না, আমি জানি না কিছু। অনেক কিছু লুকিয়েছেন আপনি, আর লুকাবেন না প্লিজ। আজ আমার সত্যটা জানতে হবে। বললাম তো আমি কিছু জানি না। আজ যদি আপনি আমার সত্যটা না জানান তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। দৃঢ়তা, বলুন না, আমার মা বাবা এখন কোথায় আছে? আমি তাদের সাথে দেখা করতে চাই। তুমি চাইলেও আর সেটা পারবে না। কেন? কারণ তোমার মা বাবা কেউই আর বেঁচে নেই। কথাটা বর্জ্য পাতের মতো আঘাত হানে দৃঢ়তার মাথায়। সে বলে ওঠে, না, এটা হতে পারে না। আমি কত আশা নিয়েছিলাম আমার মা বাবাকে ফেরত পাবো, আর তারা। এর থেকে বেশি আর কিছু জানতে চেও না প্লিজ, আমি বলতে পারবো না। কে মেরেছে আমার মা বাবাকে? নিশ্চয়ই আমিনা চৌধুরী, তাই না? আমি নিশ্চিত ওই ডাইনিই মেরে ফেলেছে আমার মা বাবাকে। বললাম তো এর থেকে বেশি আর কিছু জানতে চেও না। বেশ, আপনার কাছে আমি আর কিছু জানতে চাইব না বলে দৃঢ়তা রুম থেকে বের হয়। দরজা খুলতেই দেখতে পাই ইউভান ও জাবির দুজনেই সেখানে দাঁড়িয়ে। দুজনেই তাদের সব কথোপকথন শুনেছে। জাবিরের সে বিস্ময়, সে এখনো কিছু বুঝতে পারছে না। হ্যাঁ, তার একজন চাচা ছিল বলে সে শুনেছে, যাকে জন্মের পর খুব একটা দেখেনি। যতদূর শুনেছিল তিনি লন্ডনে থাকেন। একবার তিনি লন্ডন থেকে আসায় দেখা হয়েছিল। লোকটা বেশ ভালো ছিল, তার স্ত্রী এবং একটা মেয়েও ছিল।
পরবর্তীতে জাবির জানতে পারে তার চাচা সপরিবারে এক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু আজ যখন জানতে পারছে তার চাচার মেয়ে দৃঢ়তা, তখন তার কাছে সবটা এলোমেলো লাগছে। সে কিছু বলতে নেবে, কিন্তু দৃঢ়তা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। জাবির ইউভানের দিকে তাকিয়ে বলে, এসবের মানে কি? আমি নিজেও সবটা জানি না। দৃঢ়তা ড্রয়িং রুমে নিচে নেমে আসে। আসার সময় কিচেন থেকে একটা চাকুও নিয়ে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগে দৃঢ়তা আমিনা চৌধুরীর গলায় চাকু ধরে বলেন, তুই আমার মা বাবার খুনি, তাই না? তুই মেরেছিস আমার মা বাবাকে। এসবের মানে কি? দৃঢ়তা বলে ওঠেন ললিতা চৌধুরী। জলিল চৌধুরী হতভাগ চোখে তাকিয়ে থাকেন। আমিনা চৌধুরী ভয়ে তটস্থ। ইউভান, জাবির এবং আনিকা চৌধুরীও নিচে নেমে আসেন। দৃঢ়তা চাকুটা আমিনা চৌধুরীর গলায় আরও কাছে এনে বলে, মায়ের পায়ের নিচে নাকি সন্তানের বেহেশত হয়, কিন্তু মা যদি হয় তোর মতো, তাহলে তো বেহেশত জাহান্নামের চেয়ে নিকৃষ্ট হয়ে ওঠে। তোর মতো মা হওয়ার থেকে তো তোর। কে তুমি? জানতে চান আমিনা চৌধুরী। দৃঢ়তা বলে ওঠে, আমি দৃঢ়তা চৌধুরী, দেলোয়ার চৌধুরী এবং অনিকার মেয়ে। কথাটা শুনেই আমিনা চৌধুরী, জলিল চৌধুরী, ললিতা চৌধুরী সবাই চরম হতভাগ হন। জলিল চৌধুরী বলে ওঠেন, তুমি দেলোয়ারের মেয়ে? তুমি আমার নাতনি। আমি তোর নাতনি নই, তোর জম। তুই মেরেছিলিস না আমার মা বাবাকে, আজ আমি তোকে শেষ করব। তুমি ভুল বুঝছো আমায়। আমি কেন তোমার বাবাকে মারতে যাব? ও তো আমার ছেলে ছিল। কোন মা কি পারে তার ছেলেকে মারতে? তাহলে কে মেরেছিল আমার বাবাকে? আমিনা চৌধুরী আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে বলেন, কি হলো বড় বৌমা? এমনি সময় তো তোমার মুখ খুব চলে, আজ চুপ কেন? মানে? দৃঢ়তার গলায় অবাক স্বর। আমিনা চৌধুরী বলেন, আমি তো তোমার মা বাবাকে মেনে নিতেও প্রস্তুত ছিলাম, এজন্য তাদের লন্ডন থেকে ডেকে পাঠিয়েছিলাম। হাজার হোক, মা তো কত আর রাগ করে থাকবো সন্তানের উপর। কিন্তু আমার বড় ছেলে ইলিয়াস চৌধুরী, অনিকার স্বামী, ওই তোমার মা বাবাকে মেরে ফেলে। কারণ ও ভেবেছিল তোর বাবা তোর মাকে বিয়ে করে আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছে, আর এই জন্য। দৃঢ়তার হাত আলগা হয়। সে বলে ওঠে, কি? আমিনা চৌধুরী এই সুযোগকে কাজে লাগান। তিনি বুঝে গেছেন তার পতন আসন্ন, তবে নিজের পতনের আগে নিজের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করা দরকার। এজন্য তিনি দৃঢ়তার অমনোযোগের সুযোগ নিয়ে তা হাত থেকে চাকুটা কেড়ে নিয়ে বলল, ইলিয়াস নিজের কাজ সম্পূর্ণ করতে পারেনি, আমি ওর অসম্পূর্ণ কাজটা শেষ করি। বলেই চাকুটা ঢুকিয়ে দেন দৃঢ়তার পেটে। গলগল করে রক্ত বের হতে থাকে। উপস্থিত সবাই চিৎকার করে ওঠে। ইউভান এগিয়ে এসে আগলে নেয় দৃঢ়তাকে। দৃঢ়তার জ্ঞান ফিরতেই সে নিজেকে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় আবিষ্কার করে। অনেক কষ্টে চোখ মেলে তাকালেও তবে ক্ষতস্থানে এখনও ব্যথা অনুভব করছে। দৃঢ়তার জ্ঞান ফিরতে সে নিজের চোখের সামনে আনিকা চৌধুরীকে দেখতে পায়। ধরে আসা স্বরে বলে, চাচি, আমায় ক্ষমা করে দিন দৃঢ়তা। আমি তোমার কাছ থেকে সত্যটা লুকাতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো? আমি যে আমার স্বামীকে তার মৃত্যুর আগে কথা দিয়েছিলাম যে সত্যটা কখনো সামনে আসতে দেব না, কিন্তু শেষ পর্যন্ত সবটা সামনে এলো। এটা নিয়ে মন খারাপ করো না, ওনারা যেখানেই আছেন সেখান থেকে নিশ্চয় তোমার জন্য দোয়া করছেন। আসল সত্যটা কি? সত্যি কি আপনার স্বামী মানে ইলিয়াস চৌধুরী আমার মা বাবাকে খুন করেছিল? এমন সময় জলিল চৌধুরী এসে বলেন, না, এমন কিছু হয়নি। আমাদের বড় ভাইজান ইলিয়াস চৌধুরী আমাদের দুই ভাইকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। তিনি কখনো এমন কাজ করার কথা ভাবতেও পারেন না। আনিকা চৌধুরী নিজেও এখন হতবাক হলেন, কারণ তিনি আজ জীবন জেনে এসেছেন তার স্বামী ইলিয়াস চৌধুরী নিজের মায়ের আদেশে নিজের ছোট ভাই দেলোয়ার চৌধুরী এবং তার স্ত্রী অনিকাকে খুন করেছিল। কিন্তু জলিল চৌধুরীর কথা শুনে আজ তিনিও অস্থির হয়ে উঠলেন। বললেন, তাহলে আসল সত্য কি? জলিল চৌধুরী এবার কেঁদে ফেললেন। কেঁদে বললেন, ভাইজান সেদিন মায়ের আদেশ মেনে ওদের মারতে গেলেও যখন দেলোয়ার ভাইজানের কাছে আকুতি করে, তখনই ভাইজানের মন গলে যায়। হ্যাঁ, তার রাগ ছিল দেলোয়ারের প্রতি, কারণ সে আমাদের পরিবারের সম্মান ডুবিয়েছে, কিন্তু ভাইয়ের স্নেহের কাছে সেসব ফিকে হয়ে যায়। ভাইজান সেদিন ভেবেছিল ওদের দুজনকে সাবধানে পালিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু ঠিক সেই সময় আম্মা সেখানে উপস্থিত হন। ভাইজানের দয়া হলেও আম্মার নিচের ছোট ছেলের জন্য দয়া হয় না। সেদিন তিনি নিজের হাতে গুলি করে হত্যা করেন নিজের ছোট ছেলে এবং তার স্ত্রীকে। সমস্ত কাহিনী শুনে আনিকা চৌধুরী স্তব্ধ হয়ে যান। বলে ওঠেন, তার মানে কি? কিন্তু তোমার ভাইজান তো মৃত্যুর আগে আমায় বলেছিল সে নিজের ভাইকে খুন করেছে, এটা সে মেনে নিতে পারছিল না, আর এজন্যই সে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেন। ভুল ভাবি, এমন কিছুই না। এইসব কিছু আম্মার শিখিয়ে দেওয়া হবে। ভাইজান তো বরাবরই মা ভক্ত ছিলেন। আম্মা নিজে দেলোয়ার এবং তার স্ত্রীকে খুন করে সেই দায় ভাইজানের উপর চাপিয়ে দেন, আর ভাইজানও সেই দায়ে মাথা পেতে নেন। কিন্তু আজীবন এভাবে নিজের ভাইয়ের মৃত্যুর দায় নিয়ে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না, আর তাই ভাইজান নিজেকে শেষ করে দেন।
আসল সত্যটা জেনে আনিকা চৌধুরী স্তব্ধ হয়ে যান। তিনি নিজের স্বামীকে আজীবন খুনি ভেবে এসেছেন, এজন্য তার প্রতি একটা চাপার রাগও ছিল। কিন্তু আজ আসল সত্যটা জানার পর তার পুরো দুনিয়া যেন থমকে গেল। দৃঢ়তা ও কান্নারত স্বরে বলে, ওই ডাইনি বুড়িটা এখন কোথায়? ওকে নিজের হাতে শেষ না করা পর্যন্ত আমার শান্তি হবে না। ও আমার আর আমার পুরো পরিবারকে ধ্বংস করেছে। আমি ওকে শেষ করে দেব। শুনেছিলাম কুমিরের যখন খিদে লাগে তখন সে নিজের বাচ্চাকে খেয়ে নেয়, কিন্তু এই ডাইনি তো নিজের স্বার্থে নিজের সন্তানের জীবন ধ্বংস করে দিয়েছে। এমন মা যেন আল্লাহ আমার শত্রুকেও না দেন। তুমি কেন শুধু শুধু ওনাকে মেরে নিজের হাত নোংরা করতে যাবে দৃঢ়তা? ওনার শাস্তি আল্লাহই ওনাকে দিবেন। আপাতত কিছুদিন জেলের ভাত খাক, তবে তার আগে আরেকটা সত্য তোমাদের জানা উচিত। আর কি সত্য? জলিল চৌধুরী এবার ইশারা করে তার স্ত্রী ললিতা চৌধুরীকে সামনে আসতে বলেন। তিনি আসতেই জলিল চৌধুরী ঘৃণাভরা দৃষ্টিতে বলেন, ভাবিকে সব সত্যটা বলো। কিভাবে তুমি আর আম্মা মিলে তার সন্তানকে তার থেকে আলাদা করেছিলে? আমায় ক্ষমা করে দিয়ে আপা, নিজের স্বার্থে আমি অনেক নিচে নেমেছিলাম। আম্মার সবসময় আপনার উপর একটা ক্রোধ ছিল। বিয়ের পর থেকেই আপনি যেভাবে ভাইজানের উপর প্রভাব বিস্তার করছিলেন, তাতে মা ভক্ত ভাইজান অনেকটা মায়ের নাগালের বাইরে চলে যাচ্ছিল। তার উপর আপনার বাচ্চা হলে ভাইজান আরও আপনাদের দিকে ঝুঁকে পড়বে এই ভয়ে আম্মা আপনার একটা ছেলে সন্তানের জন্মের পরই তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয় এবং মিথ্যা কথা বলে যে আপনি মৃত সন্তান জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, পরবর্তীতে উনি আপনাকে এমন মেডিসিন খাইয়েছেন যাতে করে আপনি আর মা হতে না পারেন। আর ওনার এই অপকর্মে আমি ওনার সঙ্গী ছিলাম, শুধুমাত্র নিজের লোভের জন্য, কারণ আমি চেয়েছিলাম একমাত্র আমার সন্তান এই চৌধুরী বংশের একমাত্র ভবিষ্যৎ হোক। আনিকা চৌধুরী এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় মারেন ললিতা চৌধুরীর গালে। প্রবল ঘৃণা নিয়ে বলেন, তোমার মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। কিভাবে পারলে তুমি এটা? নিজে একটা মা হয়ে আমার সন্তানকে আমার থেকে আলাদা করে দিলে। আমি ভাইজানের ব্যাপারে সবটা জানলেও এই ব্যাপারে কিছু জানতাম না। একটু আগে ললিতাই আমায় সবটা বলল। আমাদের ভুলের জন্য আপনাদের সবার জীবন এলোমেলো হয়ে গেছে। এর জন্য যতবারই ক্ষমা চাই তা কম হয়ে যাবে। আমি আর ললিতা খুব শীঘ্রই পুলিশের কাছে নিজে থেকেই ধরা দেব। এখন থেকে আমাদের নিজেদের জবাবদিহির জন্য প্রস্তুত হতে হবে, কারণ মৃত্যুর পর তো মহান স্রষ্টার কাছে গিয়ে জবাব দিতে হবে। তবে তার আগে আমি চাই এমন কিছু করতে যাতে আমাদের পাপের বোঝা কিছুটা হলেও হালকা হয়। এই নিন ভাবি, এটা সেই অনাথ আশ্রমের ঠিকানা যেখানে আপনার ছেলেকে পাঠানো হয়েছে। এখানে গিয়ে খোঁজ নিন, আশা করি আপনি নিজের ছেলেকে ফিরে পাবেন। আনিকা চৌধুরী কাপা কাপা হাতে ঠিকানাটা তুলে নেয়। দূর থেকে জাবির এবং ইউভারও দৃশ্যটা দেখে। জাবিরের নিজের পরিবারের এসব অতীত জেনে ভীষণ খারাপ লাগছে। এদিকে ইউভানোর কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো দৃঢ়তার জন্যই তার খারাপ লাগছে। এটা বলে সে নিজের মনকে বুঝ দিল। আনিকা চৌধুরী অনাথাশ্রমে সে উপস্থিত। অনাথাশ্রমের এক পুরাতন কর্মীর সাথে কথা বলে অবশেষে তিনি নিজের সন্তানের ব্যাপারে জানতে পারলেন। মহিলাটি জানালেন তার সন্তান এখন একজন নেভি অফিসার। যে জেনে আনিকা চৌধুরী আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি কাগজে মোড়ানো একটা ছবিও দিলেন তার ছেলের, কিন্তু আনিকা চৌধুরীর সাহস হলো না সেই ছবি দেখার। তিনি ওই অবস্থাতেই আবার দৃঢ়তার কাছে হাসপাতালে ফিরে এলেন। ইউভান তখন দৃঢ়তার শিয়রে বসে তার খেয়াল রাখছিল। আনিকা চৌধুরীর আগমন টের পেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আন্টি ভেতরে আসুন। আনিকা চৌধুরী ভেতরে প্রবেশ করতে লাগলো। হঠাৎ দমকা হাওয়ায় তার হাত থেকে তার ছেলের ছবিটা উড়ে গিয়ে আর একদম ইউভানের পায়ের কাছে গিয়ে পড়ল। ইউভান ছবিটা তুলে নিয়ে দেখে পুরোই হতবাক হয়ে গেল। চমকে উঠে বলল, এটা তো আমার স্কুল জীবনের ছবি। অনাথ আশ্রম থেকে বিদায় নেওয়ার অনুষ্ঠানে তুলেছিলাম। এটা আপনি কোথায় পেলেন? ইউভানের কথা শুনে আনিকা চৌধুরী ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে তার মুখে হাত বোলাতে লাগলেন। তারপর এক সময়ে হঠাৎ তাকে জড়িয়ে ধরে কান্নারত স্বরে বললেন, আমার ছেলে, আমার নারী ছেঁড়া ধন। ইউভান পুরো জমে গেল আনিকা চৌধুরীর কথা শুনে। ডিভোর্স পেপারে সই করে যেন দৃঢ়তার বুকের উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। অবশেষে জাবিরের সাথে জুড়ে থাকা সম্পর্ক থেকে সে মুক্ত। জাবির স্বেচ্ছায় দৃঢ়তাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্সটা কার্যকর হবার পরই জাবির মলিন হেসে বলল, আমি তোমাকে কখনো এক ফালি সুখে সন্ধান দিতে পারিনি দৃঢ়তা। তুমি আমায় এত ভালোবেসেছ, অথচ তার বিনিময়ে আমি কষ্ট ছাড়া তোমায় কিচ্ছুই দেইনি। তুমি একটু সুখ ডিজার্ভ করো, যা হয়তো তুমি ইউভানের কাছেই পাবে। তোমার জন্য আমার দোয়া সব সময় থাকবে। এখন যখন জানতে পারলাম তুমি আর ইউভান দুজনেই আমার কাজিন, তখন তোমাদের সুখ আরও বেশি করে চাইব। তোমরা ভালো থেকো। বলেই জাবির বেরিয়ে আসে কোর্ট চত্বর থেকে। এই একটা দায়িত্ব পালনের জন্যই সে এতদিন ধরে দেশে ছিল। এখন সেই দায়িত্বের পাট চুকল। জাবির একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মা, বাবা, দাদি সবাই এখন জেলে। জাবিরের কাছে এখন পুরো পরিবেশটা বিষাক্ত। নিজের মায়ের অপকর্মের জন্যে সে ইউভান বা আনিকা চৌধুরী কারো কাছে মুখ দেখাতে পারছে না। জাবির জানে তাদের মনে জাবিরের প্রতি কোনো ক্লেশ নেই, তবুও সে বারবার নিজেই নিজের কাজে ছোট হয়ে যেত।
তাছাড়া যতই হোক দৃঢ়তা তার প্রাক্তন। তারই চোখের সামনে ইউভানের সাথে সংসার করতে নিশ্চয়ই কিছুটা দ্বিধাবোধ করত সে। লোকেও ব্যাপারটাকে ভালো চোখে দেখত না। এসব ভেবেই জাবির সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে চলে যাওয়ার। সেখানে একটা চাকরিরও অফার পেয়েছে সে। জাবির বিমানবন্দরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসবে, এমন সময় সেখানে ছুটে এলো মোহনা। এসেই হাঁপাতে হাঁপাতে এই বলতে যে লাগলো, মিস্টার জাবির চৌধুরী, এভাবে আমায় একা রেখে কোথায় যাচ্ছেন? দৃঢ়তার সাথে আপনার ডিভোর্স হয়েছে, কিন্তু আমি তো এখনো আপনার স্ত্রী, তাই আপনি যেখানেই যান আমাকে সাথে নিয়ে যেতে হবে। জাবির মলিন হাসে, তার পা জোড়া থেমে যায়। সে মোহনার দিকে তাকিয়ে বলে, আমি তোমার সাথে যা কিছু করেছি তারপরেও কি তুমি আমার সাথে যেতে ইচ্ছুক, মোহনা? মোহনা নিজের ট্রলি ব্যাগ এগিয়ে নিয়ে এসে বলে, প্রস্তুত মানে একেবারে কোমর বেঁধে প্রস্তুত দেখতে পাচ্ছেন না? যদিও আমি অত সতী সাবিত্রী স্ত্রী নই যে স্বামীর হাজারো অন্যায় ক্ষমা করে তার পায়ে পড়ে থাকব, কিন্তু মাঝে মাঝে একটু ক্ষমাশীল হওয়া যায়। তবে মনে রাখবেন, এটাই আপনার শেষ সুযোগ। এরপর কোনো বাড়াবাড়ি করলে আপনাকে লন্ডনের টেমস নদীর পানিতে ডুবিয়ে মারব। জাবির হেসে ফেলে। অতঃপর গাড়িতে উঠে বসে মোহনাকে তার পাশের সিটে বসার ইশারা করে। মোহনাও উঠে বসে। জাবির মোহনার হাত আলতো করে বলে, এক ভুল মানুষ জীবনে দুইবার করে না। আগেরবার আমি যাই করি, এবার তোমাকে আর হারাবো না, তোমাকে আপন করে নিব। কবুল শব্দটা প্রথমবার যতটা ভয় ও উদ্বিগ্নতা নিয়ে বলেছিল দৃঢ়তা, এবার ঠিক ততটাই আনন্দ নিয়ে বলল। ইউভানের গায়ে একটা শীতল স্রোত বয়ে গেল দৃঢ়তার কণ্ঠে বহুল আকাঙ্ক্ষিত শব্দটি শুনে। অতঃপর সেও কবুল বলল। ব্যাস, দুজনেই বাধা পড়ল এক পবিত্র বন্ধনে। মিষ্টি, রাফসান, তাদের মেয়ে রাফা, মনোয়ারা বেগম, আনিকা চৌধুরী সবার উপস্থিতিতে বেশ জাঁকজমকভাবে তাদের বিয়েটা হয়ে যায়। জাবির ও মোহনাও লন্ডন থেকে তাদের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠায়। আনিকা চৌধুরী তো ইউভান ও দৃঢ়তাকে পুরো বুকে টেনে নিয়ে বলে। দৃঢ়তা আর চোখে ইউভানের দিকে তাকায়। বিগত কিছুদিন ধরে এই লোকটার শত শত পাগলামির কারণেই তো সে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হলো। না হলে তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল জীবনে আর বিয়ের আসরে বসবে না। কিন্তু এই পাগল পুরুষের পাগলামিতে তাকে হার মানতেই হলো। বিয়েটা সম্পন্ন হতেই মিষ্টিও এগিয়ে এসে বলল, তোমাদের এক হতে দেখে খুব ভালো লাগছে। এখন সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই প্রার্থনা, তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুখের হোক। আর দৃঢ়তা, তুমি একদম নয়নার মতো সুখী হও নিজের জীবনে। এই নয়না আবার কে? আরে মনে নেই, তোমাদের স্কুলে তোমার এক ক্লাস জুনিয়র ছিল, ভীষণ মিষ্টি একটা মেয়ে? ও হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটা সত্যি অনেক ভালো ছিল। ও নিজের জীবনে অনেক সুখী জানো, কারণ অনেক ভালো একটা বর পেয়েছে, তাই নিজের জীবনের দুঃসময়েও ভালো থাকতে পেরেছে। মানে নয়নার আবার কি কষ্ট হলো? মেয়েটা তো অনেক সুখী ছিল। সে অনেক কথা এখন বলে শেষ করা যাবে না। তুমি আপাতত তোমার জীবনে মন দাও, একদিন সময় করে আমি নয়নার জীবনের কাহিনী তোমায় বলবো। আচ্ছা। বাসুর ঘরে বসে আছে দৃঢ়তা, মাথায় তার এক হাত ঘুমটা। হঠাৎ করে ইউভান এগিয়ে এসে দৃঢ়তার ঘুমটাটা তুলে বলল, থাক, আর এত লজ্জা পেতে হবে না, এখন আমায় একটু আদর করতে দাও। বলেই ইউভান দৃঢ়তাকে কাছে টেনে নিয়ে অসংখ্য চুমুতে তার গাল ভরিয়ে দিতে থাকে। দৃঢ়তা তো লজ্জা পেয়ে যায়। এই প্রথম কোনো পুরুষের এত গভীর স্পর্শ সে অনুভব করতে পারছে। জাবিরের সাথে তার বিয়ে হলেও শারীরিক বা মানসিকভাবে তারা কখনো কাছাকাছি আসেনি। জাবিরের সাথে তার স্মৃতি মানে শুধু দুঃসহ যন্ত্রণা। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে দৃঢ়তা। অতঃপর ইউভানের পবিত্র স্পর্শে সাই দিতে থাকে। এদিকে ইউভানের আজ নিজেকে সব দিক থেকে পরিপূর্ণ মনে হয়। একসময় তার নিজের বলতে কিছুই ছিল না। একটা অনাথ আশ্রমে কত কষ্টে মানুষ হয়েছে সে, অথচ আজ সে তার মাকে ফিরে পেয়েছে, সাথে নিজেকে ভালোবাসার মতো একজন নারী সঙ্গীও পেয়েছে। ইউভান ও দৃঢ়তার বিবাহিত দিনগুলো সুখে কাটতে থাকে। দৃঢ়তা নিজের প্রথম বিবাহিত জীবনে যতটা কষ্টে ছিল, দ্বিতীয় জীবনে যেন সেই সব কষ্টের লাঘব টানা হয়। ইউভান তাকে পুরো ভালোবাসায় মুড়িয়ে রাখে। এই ভালোবাসার সাক্ষী হয়ে 1 বছরের মাঝেই তাদের এক ছেলে সন্তান জন্ম নেয় এই ধরিত্রীর মাঝে, যাকে পেয়ে ইউভান ও দৃঢ়তার জীবন যেন একেবারে পরিপূর্ণ হয়ে ওঠে। নিজের ছেলেকে কোলে নিয়ে দোল খেতে থাকে দৃঢ়তা। ইউভান হঠাৎ পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমার ছেলে তো দেখি একদম নিজের মায়ের মতো হয়েছে। তাই? অবশ্যই। জানো দৃঢ়তা, যতবারই আমি আমাদের ছেলেকে দেখি ততবারই ওর মাঝে যে তোমার প্রতিছবি দেখতে পাই। কিন্তু আমার কেন জানি মনে হয় ও একদম আপনার মতো। কি জানি। দুজনেই আবার একে অপরের দিকে তাকায়। গল্পটা শুরুই হয়েছিল একে অপরের মনকে না চেনার গল্প দিয়েই, অথচ শেষ হলো এক অন্যরকম পর্যায়ে এসে।
জাবির দৃঢ়তার মনের গোপন কথাগুলো না বুঝতে পারলেও ইউভান দৃঢ়তার দিকে তাকালেই তার সব মনের কথা বুঝতে পারে। দৃঢ়তাকে যেন মুখ ফুটে কিছু বলতেই হয় না। ইউভান আচমকা দৃঢ়তার কপালে প্রেমের পরশ এঁকে দেয়। দৃঢ়তার শরীর জুড়ে আবারও বয়ে যায় প্রেমের শীতল স্রোত। জেলের অন্ধকারে বন্দী আমিনা চৌধুরী, তার সব দম্ভ আজ এই 4 দেয়ালে চূর্ণ হয়ে গেছে। আজকাল মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। মাঝে মাঝে অদ্ভুত সব স্বপ্ন দেখেন। স্বপ্নে বিভিন্ন অশরীরী উপস্থিতি টের পান। মাঝে মাঝে স্বপ্নের মাঝে উপলব্ধি করেন তাকে জ্যান্ত তেলে ভাজা হচ্ছে, কখনো আবার স্বপ্নের মাঝে উপলব্ধি করেন তাকে আগুনে পোড়ানো হচ্ছে। এভাবে বেঁচে থাকতেই নরক যন্ত্রণা ভোগ করে চলেন তিনি। মৃত্যুর পর না জানি আরও ভয়াবহ যন্ত্রণা বাকি আছে। আমিনা চৌধুরীর আজকাল বড্ড আফসোস হয় নিজের কৃতকর্মের কথা ভেবে। কিন্তু এখন আর ভেবে কি হবে? পাপ তাকে চারিদিক থেকে গ্রাস করে নিয়েছে। এখন যার মুক্তির কোনো পথ নেই।